ট্রান্সফরমার ডিজাইনের মধ্যে কি করে কোর অংশের এরিয়া ক্যালকুলেট করতে হয়, কিভাবে উইন্ডো এরিয়া ক্যালকুলেট করতে হয়, এবং কিভাবে উইন্ডো হাইট ক্যালকুলেট করতে হয়, উইন্ডোর উইডথ ক্যালকুলেট করতে হয়, এগুলো আগে ডিসকাস করা হয়েছে। তো আমরা একটা ট্রান্সফরমারের যে কোর অংশ, সেইটা একটা কোর টাইপ ট্রান্সফরমার যদি আমরা দেখি, কোর অংশ এবং কোরের ওপরে প্রত্যেকটি যে লিম্ব, প্রত্যেকটি লিম্বের ওপরে থাকবে কি ওয়াইন্ডিংস। ঠিক আছে, এবার এই কোর এবং ওয়াইন্ডিং এই সমস্ত জিনিসটাকে একটা ট্রান্সফরমারের ট্যাঙ্কের ভেতরে ভরা থাকে। এখন এই ট্রান্সফরমার যে ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কের যে লেংথ এবং ট্যাঙ্কের যে ডেপথ, সেইগুলো আমরা কিভাবে, বা ট্যাঙ্কের যে উইডথ, সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করব, তো সেইটা এখন দেখে নেব। অলরেডি আমরা ট্রান্সফরমারের যে কোর এরিয়া, সেগুলো ক্যালকুলেট করা শিখে গেছি। তাহলে এখানে দেখো একটা ট্রান্সফরমারের ট্যাঙ্কের ডিজাইন কি করে করতে হয়। এই যে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, এই ভিউটা, প্রথম উপরের যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ, আমি আপ টু এই অংশটুকু বলতে চাইছি। এখান উপর থেকে আপ টু মানে এইটুকু অংশের মধ্যে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কি? এই অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের একটা ট্রান্সফরমারের ট্যাঙ্ক। এই সাইডের যে চারটে সাইড দেখতে পাচ্ছ, রেক্ট্যাঙ্গুলার যে সাইড চারটে, এটা হচ্ছে ট্রান্সফরমারের ট্যাঙ্কটাকে বোঝানো হয়েছে। এবং সেই ট্রান্সফরমারের ট্যাঙ্কের মধ্যে রাখা আছে ট্রান্সফরমারের যে কোর অংশ, এটা একটা কোর টাইপ ট্রান্সফরমার। তো এইটা এখান থেকে এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটা, এই অংশগুলো হচ্ছে ট্রান্সফরমারের কোরটাকে বোঝাচ্ছে। এবং কোরের ভেতরে এটা একটা লিম্ব আছে, এটা একটা লিম্ব আছে, এটা একটা লিম্ব আছে। আমরা এই লিম্বগুলোকে দেখতে পাচ্ছি না, কারণ কি, এই লিম্বগুলো এরকম ছিল। লিম্বগুলো যদি দেখানো হতো তাহলে এরকম একটা লিম্ব দেখাতাম, এটা একটা লিম্ব হয়ে যেত। ঠিক আছে, তারপরে এটা আর একটা লিম্ব হয়ে যেত, সেন্ট্রাল লিম্ব যেটাকে বলে, এটা একটা সেন্ট্রাল লিম্ব হয়ে যেত। এবং এইখানে এটা একটা সাইডের আর একটা লিম্ব হয়ে যেত। সেগুলো দেখা যাচ্ছে না, এর কারণ হচ্ছে এর ওপরে আমাদের কি রাখা আছে। এই যে অংশটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে রেক্ট্যাঙ্গেল টাইপের অংশ, এগুলো হচ্ছে একটা ওয়াইন্ডিং, মানে প্রত্যেকটা লিম্বের ওপরে ওয়াইন্ডিং রাখা আছে বলে আমরা ওই লিম্বের যে ভেতরের অংশ যেগুলো থাকতো সেগুলোকে আর দেখতে পাচ্ছি না। এখন যদি আমাদেরকে বলে যে ট্রান্সফরমারের ট্যাঙ্কের হাইট কত হবে এবং ট্রান্সফরমারের ট্যাঙ্কের উইডথ কত হবে, সেইটা কি করে ক্যালকুলেট করব। তো দেখো এখানে ট্রান্সফরমারের যে কোর অংশ, কোর অংশটা তো আমাদের এরকম আছে, কোর অংশটা ধরো এরকম আছে আমাদের, থ্রি ফেজ থ্রি লিম্ব একটা ট্রান্সফরমার, আর কোর অংশটা এরকম আছে। আমি ওয়াইন্ডিংটাকে এখন দেখাইনি, আমি শুধুমাত্র কোর অংশটুকু দেখাচ্ছি। তো কোর অংশটার মধ্যে এই যে দৈর্ঘ্যগুলো আমরা অলরেডি জানি, একটা সেন্টার লাইন থেকে আরেকটা সেন্টার লাইনের মধ্যে যে ডিস্টেন্স, এই সেন্টার লাইন থেকে এই আরেকটা সেন্টার লাইন, আবার হচ্ছে এখানে আরেকটা আছে সেন্টার লাইন। এই যে প্রত্যেকটা যে সেন্টার লাইন, এই সেন্টার লাইনগুলোর মধ্যে ডিস্টেন্সটাকে কি বলা হয়? এই ডিস্টেন্সগুলোকে বলা হয় ক্যাপিটাল ডি। এটা হচ্ছে ক্যাপিটাল ডি, অন্যদিকে এটাও হলো আরেকটা ক্যাপিটাল ডি। এটা আমরা জানি, এটা আমরা অলরেডি পড়েছি। ঠিক আছে, এইটা তো আমরা জানি যে ট্রান্সফরমারের দুটো যে লিম্ব, তাদের সেন্টারের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ক্যাপিটাল ডি দ্বারা ডিনোটেড হচ্ছে। তো সেটাই এখানে দেখানো হয়েছে, ডিস্টেন্স গুলো হচ্ছে ক্যাপিটাল ডি। আর ট্রান্সফরমারের যে কোর অংশ, তার যে হাইট, কোর অংশটার হাইট হচ্ছে ক্যাপিটাল এইচ। এই হাইটটা হচ্ছে ক্যাপিটাল এইচ, এই হাইটটা হলো ক্যাপিটাল এইচ। এখন এই যে জিনিসটা, এটা হলো শুধুমাত্র কোর অংশ। কোরের ওপরে তো থাকবে ওয়াইন্ডিং, তাহলে এখানে একটা ওয়াইন্ডিং এরকম থাকবে, ওয়াইন্ডিং এখানে জড়ানো থাকবে, এখানেও জড়ানো থাকবে, আবার তার পাশেরটাতেও ওয়াইন্ডিং এরকম ভাবে জড়ানো থাকবে। ঠিক আছে, এখন এই সমস্ত জিনিসটাকে একটা ট্যাঙ্কের ভেতরে ভরতে হবে। ট্রান্সফরমারের একটা ট্যাঙ্ক থাকবে, সেই ট্যাঙ্কের ভেতরে ভরতে হবে এই সমস্ত জিনিসটাকে। তাহলে এটা যদি ট্যাঙ্কের
সাইডটাকে আমরা বলি, এই যে চারটে দিক আমি দেখাচ্ছি, এটা যদি ট্রান্সফরমারের ট্যাঙ্কের চারটে সাইড হয়, তাহলে তার ট্যাঙ্কের হাইটটা কত হবে, হাইট অফ দ্য ট্যাঙ্ক কত হবে, এটা আমাদেরকে বার করতে বলেছে। হাইট অফ দ্য ট্যাঙ্ক, এটাকে সাপোজ আমরা বলছি হচ্ছে এইচ সাফিক্স টি। ঠিক আছে, হাইট অফ দ্য ট্যাঙ্ক এইচ সাফিক্স টি দ্বারা ডিনোট করছি। তার মানে বুঝতেই পারছো যে হাইট অফ দ্য কোর যেটা হবে, তার থেকে নিশ্চয়ই একটু ক্লিয়ারেন্স তো রাখতে হবে। এই যে ক্লিয়ারেন্স, এই যে অংশটা, এইখান থেকে এই অংশটা একটা ক্লিয়ারেন্স আমাদেরকে রাখতে হচ্ছে ছেড়ে, উপরে একটু ক্লিয়ারেন্স ছেড়ে রাখতে হচ্ছে, এবং নিচেও একটা ক্লিয়ারেন্স ছেড়ে আমাদেরকে রাখতে হচ্ছে। ঠিক আছে, এইগুলো ক্লিয়ারেন্সটা ছেড়ে রাখতে হবে। আবার অন্যদিকে এইদিকে যে উইডথ, যেটা আমাদের উইডথ অফ দ্য ট্যাঙ্ক যেটাকে বলছি, এটা তো হাইট ছিল উপরেরটা, এটা হচ্ছে ডাব্লিউটি। ডাব্লিউটি স্ট্যান্ডস ফর উইডথ অফ দ্য ট্যাঙ্ক। উইডথ অফ দ্য ট্যাঙ্কের ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই ট্রান্সফরমারের কোর অংশ, কোরের ওপরে আছে ওয়াইন্ডিং, সেই ওয়াইন্ডিং গুলো বসানোর পরেও যেন এই এতটা অন্তত ক্লিয়ারেন্স থাকে, এদিক থেকে এতটা ক্লিয়ারেন্স যেন থাকে, আবার এদিকেও, এদিকেও দেখো এইখান থেকে এতটা ক্লিয়ারেন্স যেন থাকে। সেই ক্লিয়ারেন্স গুলো কতটা, সেগুলো আমাদেরকে জানতে হবে। এটার কিছু স্ট্যান্ডার্ড আছে, সেগুলোই দেখতে হবে। তো দেখো, এই যে হাইট অফ দ্য ট্রান্সফরমার ট্যাঙ্ক যেটা বলছে, হাইট অফ দ্য ট্রান্সফরমার ট্যাঙ্ক এইচটি। এইচটি মানে কোনটা, এইচটি মানে হচ্ছে এই হাইটটা, এটা হচ্ছে এইচটি। এই এইচটি ইজ ইকাল টু বলছে ক্যাপিটাল এইচ প্লাস স্মল এইচ। স্মল এইচ মানেটা কি, ক্যাপিটাল এইচ মানে তো আমরা দেখতেই পাচ্ছি কোরের হাইট, এই অংশটা হচ্ছে ক্যাপিটাল এইচ। তাহলে স্মল এইচ জিনিসটা কি, স্মল এইচ মানে হচ্ছে ক্লিয়ারেন্স। এই যে অংশ যেটা আমরা উপরে ছেড়ে দিচ্ছি, এই অংশটাকে বলা হচ্ছে ক্লিয়ারেন্স। ক্লিয়ারেন্স বিটুইন দ্য অ্যাসেম্বলড ট্রান্সফরমার অ্যান্ড দ্য ট্যাঙ্ক। অ্যাসেম্বল করা ট্রান্সফরমার এবং ট্যাঙ্কের মধ্যে যে ক্লিয়ারেন্স, সেটা কি বলা হচ্ছে স্মল এইচ। ঠিক আছে, এটা হলো আমাদের হাইটের ক্ষেত্রে, এবং এটা আমরা ট্রান্সফরমারটা যখন সামনে থেকে দেখছি, ফ্রন্ট ভিউ দেখছি তখন। এখন ট্রান্সফরমারটাকে যদি আমরা উপর থেকে দেখি, ট্রান্সফরমারটাকে উপর থেকে যদি দেখি, অর্থাৎ টপ ভিউ দেখি, টপ ভিউ দেখলে কেমন হবে ট্রান্সফরমারটা, ট্রান্সফরমারটা টপ ভিউ হবে। এই নিচের যে ডায়াগ্রামটা দেখতে পাওয়া যাচ্ছে, এইটা হলো ট্রান্সফরমারের টপ ভিউ। ঠিক আছে, ট্রান্সফরমারের টপ ভিউ। টপ ভিউ দেখলে আমরা কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ট্রান্সফরমারের উপরের ট্যাঙ্কের উপরের অংশ, যেটা আমরা দেখতে পাবো এরকম। এবং সেখানে আমাদের তিনটে যে লিম্ব আছে, তিনটে লিম্বের আমরা খালি এই যে লিম্বের চৌকোনা অংশটুকু দেখতে পাচ্ছি, এই চৌকোনা অংশগুলোকে দেখতে পাচ্ছি, যার উপরে আমাদের ওয়াইন্ডিং গুলোকে জড়ানো আছে। ধরে নেওয়া যাক এখানে সার্কুলার ওয়াইন্ডিং ইউজ করেছে, তাহলে এরকম সার্কুলার টাইপের ওয়াইন্ডিং আমরা দেখতে পাচ্ছি তিনটে। এবং এই যে এক একটা সার্কেল দেখতে পাচ্ছি, আউটার ডায়ামিটার, এই যে সার্কেল এক একটা দেখতে পাচ্ছি, তাদের যে বড় সার্কেলের যে ডায়ামিটার, সেটাকে বলা হচ্ছে ডিই। ঠিক আছে, এটা হচ্ছে ডিই, মানে এই যে কন্ডাক্টারস যেগুলো আছে, এটাকেই তো আমরা উপর থেকে দেখবো, আমরা উপর দিক থেকে ধরো দেখছি এটাকে। তাহলে এই যে আমাদের এক একটা ওয়াইন্ডিং আছে, এই এক একটা ওয়াইন্ডিং এর যে ডায়ামিটার, এগুলো হচ্ছে সার্কুলার কন্ডাক্টর। তো সেই সার্কুলার কন্ডাক্টরের ডায়ামিটার যেটা আছে, সেটাকে বলা হচ্ছে, এটা কত, এটা হলো ডিই, এটা হলো ডি সাফিক্স ই। একইভাবে এটাও তাই, এবং এদিকের এটাও তাই, ডিই। তাহলে এটা একটা ডিই, এদিকে একটা ডিই এরকম আছে। ঠিক আছে, তাহলে এবার আমাকে বলতে হবে যে ক্লিয়ারেন্স কতটা ছেড়ে রাখতে হবে। এই যে ক্লিয়ারেন্স আমাদেরকে ছেড়ে রাখতে হচ্ছে, এটা হচ্ছে ডিই। ঠিক আছে, এটা ডিই যদি হয়, এই ক্লিয়ারেন্স কতটা ছেড়ে রাখতে হবে সেটাই আমাদেরকে বিচার করতে হবে। এখন এইখান থেকে এই যে ক্লিয়ারেন্স আমরা ছেড়ে রাখবো, এই ক্লিয়ারেন্সটাকে বলা হচ্ছে বি। সাপোজ এই ক্লিয়ারেন্সটাকে বলা হচ্ছে বি, তাহলে এইদিকেও যে ক্লিয়ারেন্সটা ছেড়ে রাখতে হবে এখান থেকে এইটুকু, এটা হচ্ছে সাপোজ স্মল বি। এখন টোটাল এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এই ডিস্টেন্সটা হচ্ছে ডাব্লিউটি। এর মধ্যে কি কি থাকছে দেখো, এই ডাব্লিউটি এর মধ্যে কি কি আছে, এদিকের বি আছে, এদিকের বি আছে। তাহলে ডাব্লিউটি সমান আমরা কি লিখতে পারি, ডাব্লিউটি সমান আমরা লিখতে পারি, ডাব্লিউটি সমান আমরা লিখতে পারি এদিকের বি, বি এর পরে কে আছে, এটা হলো একটা ডিই,
আচ্ছা, ডিইটাকে আমরা এখন ধরছি না, যদি এইখান থেকে এই টোটালটা ডিই হয়, তাহলে এইখান থেকে এইটুকুটা কত? এইখান থেকে শুরু করে আপ টু এই সেন্টার পর্যন্ত এটা কত হবে? ডিই তো টোটালটা, তাহলে সেন্টার থেকে এই সেন্টার লাইন থেকে আপ টু দিস এই ডিস্টেন্সটুকু কত হবে? এইটুকু হবে ডিই/2। এই টোটালটা যদি এখান থেকে এইটুকুটা, এই হলুদ অংশটা পুরোটা যদি ডিই হয়, তাহলে অর্ধেকটা হবে কত? অর্ধেকটা নিশ্চয়ই হবে ডিই/2। তাহলে এটাকে আমরা লিখতে পারি ডিই/2। এদিকে ডিই/2 হয়ে গেল, এদিকে ডিই/2 হয়ে গেল। তারপরে এইখান থেকে শুরু করে আপ টু এই সেন্টার পর্যন্ত, এই যে টোটাল ডিস্টেন্স, এটার মধ্যে কি কি আছে? এই ক্যাপিটাল ডি আর এই ক্যাপিটাল ডি, অর্থাৎ এই টোটাল অংশটার মানে আমরা বলতে পারি এটা হলো 2d। এটা হলো 2d। সুতরাং আমরা লিখতে পারছি এখানে ডাব্লিউটি মানে এই টোটালটা সমান হচ্ছে এদিককার বি প্লাস হচ্ছে ডিই/2 প্লাস হচ্ছে ডিই/2 প্লাস হচ্ছে 2d। 2dর পরে কি হচ্ছে? 2dর পরে দেখো এইখান থেকে এইটুকুটা আবার একটা ডিই/2 চলে আসছে। এখান থেকে এইটুকুটা, এটা আবার একটা ডিই/2। তাহলে আবার একটা ডিই/2 যোগ করে দিতে হবে। ডিই/2 এখানে একটা যোগ করে দিলাম, এবং ফাইনালি আবার এখানে একটা ক্লিয়ারেন্স ছেড়ে রাখতে হচ্ছে, এটা হচ্ছে স্মল বি। ঠিক আছে, সুতরাং আমরা লিখতে পারি কি, ডাব্লিউটি যেটা আছে, ডাব্লিউটি সমান কত? ডাব্লিউটি সমান হচ্ছে বি প্লাস বি, মানে 2b হয়ে যাচ্ছে ওখানে, 2b প্লাস 2d প্লাস ডিই/2 প্লাস ডিই/2, মানে হচ্ছে শুধু ডিই। এখান থেকে আমরা বি এর ভ্যালুটা ক্যালকুলেট করে ফেলতে পারবো, অর্থাৎ ক্লিয়ারেন্স কতটা আমাদেরকে ছেড়ে রাখতে হবে দুদিকে, সেটার আমরা যদি জানি তাহলে ডাব্লিউটি ক্যালকুলেট করে নিতে পারবো। যদি বি এর মান আমাদের জানা থাকে, তাহলে আমরা ডাব্লিউটি অর্থাৎ উইডথ অফ দ্য ট্যাঙ্ক, যেটা আমাদেরকে বার করতে হবে, সেটা বার করে ফেলতে পারবো। কারণ বি এর ভ্যালু আমাদের জানা আছে, যেটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য টু সেন্টার লাইনস অফ দ্য টু লিম্বস। অ্যান্ড ডিই যেটা, সেটা হচ্ছে এই কন্ডাক্টার্স যেগুলো রাখা আছে প্রত্যেকটি লিম্বের ওপরে, সেই কন্ডাক্টার্স গুলোর আউটার ডায়ামিটার, সেটাকে বলা হচ্ছে ক্যাপিটাল ডিই। আর বি মানে হচ্ছে ক্লিয়ারেন্স বিটুইন দ্য ট্যাঙ্ক ওয়াল অ্যান্ড দ্য আউটার ডায়ামিটার অফ দ্য কন্ডাক্টার। তাহলে বি জানা থাকলে আমরা ডি এবং ডিইর মান জানা থাকলে ডাব্লিউটি ক্যালকুলেট করে ফেলতে পারবো, অর্থাৎ ট্যাঙ্কের উইডথ আমরা ক্যালকুলেট করে ফেলতে পারবো। আর ট্যাঙ্কের হাইট আমরা কিভাবে ক্যালকুলেট করব সেটা অলরেডি বলা হলো। ট্যাঙ্কের হাইট অর্থাৎ এইচ টি। এইচ টি মানে আমরা বললাম যে এইচ প্লাস স্মল এইচ, অর্থাৎ যেটা আমাদের এই কোরের যে হাইট, প্রত্যেকটা কোরের যে লিম্ব আছে, লিম্বের যে হাইট, তার সঙ্গে কিছুটা ক্লিয়ারেন্স ছেড়ে রাখতে হয়, যেটা হচ্ছে স্মল এইচ বলা হচ্ছে। সেটা যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা হাইট অফ দ্য ট্যাঙ্ক বার করে ফেলতে পারবো। তাহলে আমরা কি বার করলাম? উইডথ বার করলাম, হাইট বার করলাম, কিন্তু লেন্থ কি করে বার করব? লেন্থ অফ দ্য ট্যাঙ্ক তো জানতে হবে। লেন্থ অফ দ্য ট্যাঙ্ক জানতে গেলে আমাদেরকে আবার এই ভিউটা দেখতে হবে। এই ভিউটা যদি আমরা দেখি, অর্থাৎ আমাদের এই সাইড মানে টপ ভিউ থেকে আমরা যেরকম দেখছি এটাকে, টপ ভিউ থেকে যেটা আমরা দেখছি, টপ ভিউটা আমি এখানে ড্র করি। এখানে আমাদের আছে তিনটে লিম্ব আছে। আমরা লিম্বগুলোকে শুধুমাত্র স্কোয়ার কোর হিসাবে দেখছি, উপর থেকে দেখছি যখন, আর এর বেশি তো কিছু দেখতে পাবো না। এরকম স্কোয়ার কোর হিসাবে দেখতে পাবো তিনটে লিম্বের জন্য, এবং সেই লিম্বের ওপরে যে কন্ডাক্টার্স গুলোকে রাখা আছে, সেগুলোকে আমরা একটা সার্কেল হিসাবে দেখতে পাবো। সার্কেলের আবার ইনার এবং আউটার দুরকম ডায়ামিটারই থাকবে। এটা হলো ধরো সার্কেলের ইনার, এবং এটা হলো আউটার ডায়া। সিমিলারলি এখানেও এই ফেজের জন্য ইনার ডায়ামিটার, এটা হলো আউটার ডায়ামিটার। এই ফেজের জন্য এটা হলো ইনার ডায়ামিটার অ্যান্ড এটা হলো আউটার ডায়ামিটার। তাহলে এইরকম আমরা দেখবো টপ ভিউ। এবং এই যে এক একটা আমরা দেখতে পাচ্ছি, এক একটা আমরা কন্ডাক্টর দেখতে পাচ্ছি, তাদের যে ডায়ামিটার সেটা কত? এটা হলো ডিই। এটা হলো ডিই। এখন আমাদেরকে বার করতে হবে হাইট, তো বার করে ফেলেছি, উইডথ বার করে ফেলেছি, লেন্থটা বার করতে হবে। এই যে
উপর থেকে দেখলে এইটা যেটা হচ্ছে এলটি অর্থাৎ লেংথ অফ দ্য ট্যাঙ্ক, এটা তাহলে কত? এখন এটা তো একটা সার্কেল, তার মানে ডায়ামিটার ডিই যদি এইটা হয় তাহলে এইটাও ডিই, এদিক থেকে এটা দেখলে এটাও ডিই হবে। তাহলে এলটি সমান আমরা কি লিখতে পারি? এলটি সমান আমরা এই দিকে কিছুটা ক্লিয়ারেন্স ছেড়ে রাখতে হবে আমাদেরকে, এই দিক থেকে কিছুটা ক্লিয়ারেন্স ছাড়তে হবে এবং এদিক থেকেও কিছুটা ক্লিয়ারেন্স আমাদেরকে ছাড়তে হবে। যে ক্লিয়ারেন্স গুলো ছাড়ছি সেই ক্লিয়ারেন্সের নাম দিচ্ছি সাপোজ এল, এই ক্লিয়ারেন্সের নাম হলো এল, এটা হলো লেন্থ হলো এল। তাহলে এল টি সমান লেখা যেতে পারে এল টি অর্থাৎ লেন্থ অফ দ্য ট্যাঙ্ক ইজ ইকাল টু ডিই, যেটা হচ্ছে ডায়ামিটার অফ দ্য কন্ডাক্টর, প্লাস উপরের দিকের এল প্লাস নিচের দিকের এল অর্থাৎ 2l। এটা আমরা লিখতে পারি এলটি সমান ডিই প্লাস 2l। এখন এই এল এর ভ্যালু যদি জানা থাকে যে কতটা ক্লিয়ারেন্স আমাদেরকে ট্যাঙ্কের ওয়াল থেকে ছাড়তে হবে অ্যাজ পার লেন্থ, সেটা যদি জানা থাকে আর ডিই যদি জানা থাকে তাহলে আমরা ইজিলি এলটি অর্থাৎ লেন্থ অফ দ্য ট্যাঙ্ক এটাকে ক্যালকুলেট করে ফেলতে পারি। তাহলে এইভাবে আমরা ট্যাঙ্কের তিনটে ডাইমেনশন পেয়ে গেলাম, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, লেন্থ, ব্রেডথ অ্যান্ড হাইট। তিনটে ডাইমেনশন আমরা এইভাবে ক্যালকুলেট করে ফেলতে পারি ইন কেস অফ এ ট্রান্সফর্মার। এখন এই যে ক্লিয়ারেন্স গুলো কত হবে, এল বি এইচ, এদের ভ্যালু কিরকম হয় তার একটা স্ট্যান্ডার্ড আছে, অ্যাজ পার আইএস এই স্ট্যান্ডার্ড মেনে ডিজাইন করা হয়। যেমন হচ্ছে যে যদি ভোল্টেজ লেভেল 11 কেভি বা তার থেকে কম হয় এবং রেটিং যদি জেনারেলি তার 1000 কেভি এর থেকে কম হয়, সেক্ষেত্রে ক্লিয়ারেন্স কত হবে, বি এর ভ্যালু কত হবে? বি মানে কোনটা ছিল? বি মানে ছিল এই দিকে যে ক্লিয়ারেন্সটা ছাড়তে হচ্ছে, এই দিকের যে ক্লিয়ারেন্স, এইখান থেকে এইটুকু যে ক্লিয়ারেন্স ছাড়তে হচ্ছে, অথবা এইখানে এই ছবিতে দেখো এই যে ক্লিয়ারেন্সটা ছাড়তে হচ্ছে যেটাকে বি বলা হচ্ছে, সেই বি এর ভ্যালু কত? 40 মিলিমিটার, 40 মিলিমিটার। যদি 11 কেভি বা তার কম রেটিং এর ট্রান্সফরমার হয় এবং কেভিএ রেটিং যদি 1000 কেভি এর থেকে কম হয়, তখন বি এর ভ্যালু হচ্ছে 40 মিনিমাম, এল এর ভ্যালু, এগুলো মিনিমাম ক্লিয়ারেন্স, এবং এল এর ভ্যালু হচ্ছে 50 মিলিমিটার। এল মানে কোনটা? এল মানে হচ্ছে এইটা লেংথ, যেটা বার করছিলাম, এই উপরে যতটা ছাড়তে হচ্ছে এবং এই নিচে যতটা ছাড়তে হচ্ছে, এই লেংথ বরাবর যতটা ছাড়তে হচ্ছে সেটাকে বলা হচ্ছে এল, সেটা হচ্ছে 50 মিলিমিটার। এবং এইচ অর্থাৎ হাইট বরাবর যে ক্লিয়ারেন্সটা ছাড়তে হচ্ছে, মানে এই কোডটাকে রাখার পরে যে উপরে যে ক্লিয়ারেন্সটা ছেড়ে দিতে হচ্ছে হাইট বরাবর, সেটাকে বলা হচ্ছে 450 মিলিমিটার, এতটা ছাড়তে হবে। এবং যদি এটা 11 কেভি এইরকম রেঞ্জের থাকে ভোল্টেজটা এবং রেটিংটা যদি 1000 থেকে 5000 কেভিএ এই রেঞ্জের মধ্যে থাকে, তাহলে বি এর ভ্যালুটা 70 মিলিমিটার, এল এর ভ্যালুটা 90 এবং এইচ এর ভ্যালুটা 420 মিলিমিটার মতো হবে। অ্যান্ড আপ টু 32 কেভি যদি ভোল্টেজ রেটিং হয়, সেক্ষেত্রে হচ্ছে যদি লেস দ্যান 1000 কেভিএ যদি রেটিং হয় ট্রান্সফরমারে, সেক্ষেত্রে হচ্ছে বি এর ভ্যালু হচ্ছে 75 এমএম, এল এর ভ্যালু হচ্ছে 100 এমএম এবং এইচ এর ভ্যালু 550 এমএম এরকম থাকবে। আর 1000 থেকে 5000 কেভিএ এই রেটিং এর মধ্যে থাকলে তখন বি এর ক্লিয়ারেন্সের ভ্যালুটা একটু বাড়বে, 85 এমএম হবে, এল এর 125 এমএম হবে এবং এইচ এর ক্ষেত্রে এটা 550 এমএম হবে। তো এটা স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ড মেনে ডিজাইন করতে হয়। মানে এই যদি আমাদের রেটিং বলে দেওয়া, আমাদের জানা থাকে কত রেটিং এর ট্রান্সফরমার ডিজাইন করব এবং কত কেভিএ রেটিং এর ট্রান্সফরমার ডিজাইন করব, সেটা যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা এই তালিকা থেকে বি, এল এবং এইচ এদের ভ্যালুগুলো নিয়ে নিতে পারি, আমাদের ইচ্ছা মতো চুজ করে নিতে পারি, এবং সেটা চুজ করে নিলেই আমরা, বাকি তো আমাদের সবকিছু জানাই আছে, সেখান থেকে আমরা হাইট, breadth and height, depth, width and length, তিনটে ডাইমেনশন আমরা ট্যাঙ্কের ক্যালকুলেট করে ফেলতে পারি। স্যার এলটা আরেকবার বলুন তো, কোনটা বলেছিলেন? এলটা বুঝতে পারলাম না। এল বলেছিলাম এই যখন আমরা টপ ভিউ দেখছিলাম, টপ ভিউ দেখলে এইরকম যে টোটাল লেন্থ যেটা হচ্ছে, এইটা হচ্ছে ক্যাপিটাল এল টি, এটাকে বলা হচ্ছে ক্যাপিটাল এল টি, লেন্থ অফ দ্য ট্যাঙ্ক। আর
এইটা হলো এক একটা কন্ডাক্টর, এই সবুজ রঙের এক একটা কন্ডাক্টর। আর এই সবুজ রঙের যে কন্ডাক্টর দেখতে পাচ্ছ, সেই কন্ডাক্টর গুলো তো আর ট্যাঙ্কের গা পর্যন্ত যাবে না, ট্যাঙ্কের গা থেকে কিছুটা ছেড়ে রাখতে হবে। এই যে ছেড়ে রাখা, কতটা ছেড়ে রাখতে হবে সেইটাকে বলা হচ্ছে ছোট হাতের এল। ঠিক আছে, উপরে ওই দিকেও ছেড়ে রাখতে হবে এবং এদিকেও সিমিলার, এদিকেও ছেড়ে রাখতে হবে, এটাকে বলা হচ্ছে এল। ঠিক আছে, তো এইভাবে আমরা ট্রান্সফরমারের ট্যাঙ্কের ডিজাইনটা দেখলাম। নেক্সট যে টপিকটা আমরা দেখব, ট্রান্সফরমারের ট্যাঙ্ক ডিজাইন আমরা দেখে নিয়েছি। ট্যাঙ্কের ডিজাইনের পরে নেক্সট টপিক আমরা দেখে নেব ডিজাইন অফ স্মল ট্রান্সফরমার। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত যে আমরা ট্রান্সফরমার ডিজাইন দেখেছি, সেই ট্রান্সফরমার ডিজাইনটা মূলত হচ্ছে বড় রেটিং, মানে গ্রেটার দেন 150 কেভিএ রেটিং, সেই রকম ট্রান্সফরমারের ডিজাইন আমরা অলরেডি দেখেছি, যেরকম আমি আগের ক্লাসগুলোতে দেখিয়েছি। কিন্তু ডিজাইন অফ স্মল সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার্স, স্মল মানে খুব ছোট সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, সরি আমি বলছি 1 আমরা যে ট্রান্সফরমার দেখেছি ডিজাইন অলরেডি, সেগুলো হচ্ছে মানে কেভিএ রেটিং, 100 কেভিএ, 150 কেভিএ, 200 কেভিএ, এরকম রেটিং এর ট্রান্সফরমার ডিজাইন আমরা অলরেডি ক্লাসে পড়েছি। কিন্তু আমরা এখন দেখব যে স্মল রেটিং এর ট্রান্সফরমার তাদের কিভাবে ডিজাইন করতে হয়। স্মল রেটিং মানে কতটা স্মল, তাদের কেভিএ তে নয়, তাদেরকে এক্সপ্রেস করা হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ারে। 1000 ভোল্ট অ্যাম্পিয়ার সমান হচ্ছে 1 কেভিএ, তার মানে এগুলো কেভিএ পর্যন্ত যায়নি। আপ টু 150 ভোল্ট অ্যাম্পিয়ার পর্যন্ত যদি ট্রান্সফরমারের রেটিং হয়, সেই রকম ট্রান্সফরমার ডিজাইন করবার সময় আমরা কি পদ্ধতি অবলম্বন করব সেটা একটু দেখে নিতে হবে। তো প্রথমেই তার কোর ডিজাইন কিভাবে করবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে এদের রেটিং কিন্তু খুবই স্মল, মানে 150 ভোল্ট অ্যাম্পিয়ার, 150 ভোল্ট অ্যাম্পিয়ার রেটিং, ভিএ নট কেভিএ, এটা হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার। এত স্মল রেটিং এর ট্রান্সফরমার তাদের ডিজাইন একটু আলাদা। আপ টু 150 ভোল্ট অ্যাম্পিয়ার পর্যন্ত এই ডিজাইন করতে গেলে আমাদেরকে একটা অন্যরকম পদ্ধতি অবলম্বন করতে হবে, সেটা এখানে দেখানো হয়েছে। তো দেখো, এটা প্রথমেই যেটা আমাদেরকে করতে হবে, যে এখানে একটা তালিকা আছে, এই তালিকাটা থাকবে, এটা হলো স্ট্যান্ডার্ড অ্যাজ পার আইএস, এই তালিকা বানানো হয়েছে। সেখানে সরি 150 ভোল্ট অ্যাম্পিয়ার নয়, 150 ভোল্ট অ্যাম্পিয়ারেরও আছে আপ টু, আমরা বলবো 1000 ভোল্ট অ্যাম্পিয়ার পর্যন্ত। আপ টু 1000 ভোল্ট অ্যাম্পিয়ার পর্যন্তই আমরা এরকম ডিজাইনটা ফলো করতে পারি। স্মল ট্রান্সফরমার আপ টু 1000 ভোল্ট অ্যাম্পিয়ার মানে আপ টু 1 কেভিএ পর্যন্ত। তো তাদের জন্য দেখো, এরকম হচ্ছে 10 ভোল্ট অ্যাম্পিয়ারের জন্য টার্নস পার ভোল্ট কত হবে, এগুলো অ্যাজ পার আইএস বলে দিচ্ছে। 10 ভোল্ট অ্যাম্পিয়ারের জন্য 23.3 টার্নস পার ভোল্ট, মানে 1 ভোল্টের জন্য কতগুলো টার্ন থাকবে সেটা অ্যাজ পার আইএস বলে দেওয়া হচ্ছে। 15 ভোল্ট অ্যাম্পিয়ারের জন্য 17.5 টার্নস পার ভোল্ট, এই তালিকাটা দেওয়া থাকবে। তোমাদের এক্সামে যদি ডিজাইন করতে দেয় সেই সময় জেনারেলি এই তালিকা দিয়ে দেয়, এবং এই তালিকা থেকে ডিজাইনার তাদেরকে চুজ করে নিতে হবে যে তাদের ভোল্ট অ্যাম্পিয়ার রেটিং কত, এবং তার জন্য তারা টার্নস পার ভোল্ট কত চুজ করবে। এখন যদি তোমাকে 150 ভোল্ট অ্যাম্পিয়ারের একটা ডিজাইন করতে বলে, তাহলে টার্নস পার ভোল্ট 4 চুজ করতে হবে। যদি বলে 200 ভোল্ট অ্যাম্পিয়ার, তখন টার্নস পার ভোল্ট 3.5 চুজ করতে হবে, এরকম। এখন এই টার্নস পার ভোল্ট ব্যাপারটা কিরকম ভাবে আসছে, আমরা এই রিলেশনটা জানি, ইএমএফ ইজিক্যাল টু ই ইজিক্যাল টু 4.44 এফ ইন্টু 5m ইন্টু টি। এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, 5m মানে হচ্ছে ফ্লাক্স, আর টি মানে হচ্ছে নাম্বার অফ টার্নস। এখন এখানে আমাদের কি বলে দিচ্ছে, টার্নস পার ভোল্ট বলে দিচ্ছে। টার্নস পার ভোল্ট মানে কি, টি বাই ই, টি বাই ই। তাহলে এই রিলেশন থেকে টি বাই ই সমান কত লিখতে পারি, ই সমান যদি 4.44, ই সমান কত বলে দিচ্ছে
4.44 f ইন্টু im ইন্টু টি, এটা আমরা জানি। এখন তাহলে টার্নস পার ভোল্ট মানে হচ্ছে টি বাই ই, টি বাই ই সমান কত হবে? 1/4.44 f ইন্টু im, এটাই হবে। ঠিক আছে, তাহলে টি বাই ই যে জিনিসটা, এটাকে আবার এরকম ভাবে ডিনোট করছে, এটাকে টি সাফিক্স ই দ্বারা ডিনোট করেছে, টি সাফিক্স ই, টি বাই ই এটাকেও লিখেছে টি সাফিক্স ই, মানে টার্নস পার ভোল্ট এটাকে সংক্ষেপে টি সাফিক্স ই দ্বারা ডিনোট করেছে। এটা হচ্ছে 1/4.44 ইন্টু এফ ইন্টু ফাইভ। এখন এই টি ইর ভ্যালুটা হচ্ছে আমাদেরকে চুজ করে নিতে পারবো আমরা। যখন আমাদেরকে রেটিং বলে দেবে স্মল ট্রান্সফরমারের ক্ষেত্রে, যদি আমাদের রেটিং বলে দেয়, যেমন ধরো 10 ভোল্ট অ্যাম্পিয়ার যদি বলে দেয় বা 15 ভোল্ট অ্যাম্পিয়ার যদি বলে দেয়, এরকম কিছু যদি ভোল্ট অ্যাম্পিয়ারটা আমাদেরকে বলে দেয়, তখন তার সাপেক্ষে আমরা টার্নস পার ভোল্টটা এই তালিকা থেকে পেয়ে যাচ্ছি। তাহলে সেইটা এখানে বসালে আমরা আমাদের কি ভ্যালু বার করে ফেলতে পারবো। এইখান থেকে আমরা টি এর ভ্যালুটা ধরো জানি, টি এর ভ্যালু যদি আমরা জানি, আমরা ফাই এমটাকে বার করে নিতে পারবো। আমাদের কত ফ্রিকোয়েন্সির আমরা তো জানবো, 50 হার্জ যদি বলে দেয়, তাহলে ফাই এম সমান কত হয়ে যাচ্ছে? ফাই এম সমান হয়ে যাচ্ছে 1/4.44 ইন্টু টিই ইন্টু এফ। এখানে আমাদের টিইটা জানা থাকবে, এফও জানা থাকবে, সেখান থেকে ফাই এমটা বেরিয়ে চলে আসবে। আর ফাই এম যদি বেরিয়ে চলে আসে, ফাই এম সমান আমরা জানি, ফাই এম সমান কি জানি? ফাই এম ইজিক্যাল টু হচ্ছে ফ্লাক্স। ফ্লাক্স মানে হচ্ছে আমাদের বিএম, মানে ফ্লাক্স ডেন্সিটি ইন্টু নেট আয়রন এরিয়া, এটা আমরা জানি। তাহলে যদি আমাদের ফাই এম জানা থাকে, এই রিলেশন থেকে তো আমরা ফাই এমটা পেয়ে যাব। কি করে ফাই এমটা পাবো? কারণ টি এর ভ্যালুটা জানি, এফ এর ভ্যালুটা জানি, তাহলে ফাই এম জানি। ফাই এম জানলে বিএম ইজ ইন্টু এআই। এখান থেকে যদি আমাদের বিএমটা জানা থাকে, তাহলে আমরা এআই এর ভ্যালুটা ক্যালকুলেট করে নিতে পারবো। এআই এর ভ্যালুটা আমরা ক্যালকুলেট করে নিতে পারবো। এআই মানে হচ্ছে আমাদের ফাই এম বাই বিএম। ঠিক আছে, এখন এআই মানে হচ্ছে নেট আয়রন এরিয়া। নেট আয়রন এরিয়া জানা থাকলে আমরা গ্রস আয়রন এরিয়াও বার করে নিতে পারবো। গ্রস আয়রন এরিয়া এজিআই সমান কত হয়? এআই বাই, এখানেও ওটাই থাকবে স্ট্যাকিং ফ্যাক্টর, এআই বাই কেএসএফ স্ট্যাকিং ফ্যাক্টর, যেটাকে আমরা 0.9 বলে কনসিডার করি। জেনারেলি বলে দেওয়া থাকবে, না বলে দেওয়া থাকলে তোমরা 0.9 কনসিডার করে দেবে। তাহলে এজিআই অর্থাৎ গ্রস আয়রন এরিয়াটাও ক্যালকুলেটেড হয়ে যাবে। গ্রস আয়রন এরিয়া যদি ক্যালকুলেটেড হয়ে যায়, এখন এই স্মল রেটিং এর যে ট্রান্সফরমার, সেখানে কোর যেটা আছে আমাদের, এই কোর এরকম আমরা জেনারেলি এখানে স্কোয়ার কোর ইউজ করি। স্মল রেটিং এর ট্রান্সফরমার হলে সেখানে স্কোয়ার কোর ইউজ করা হয়। মানে আগে যেরকম আমরা একটু অন্যান্য কোর পড়েছি, যেমন স্টেপ কোর, 2 স্টেপ 3 স্টেপ ইত্যাদি কোর পড়া হয়েছে, কিন্তু স্মল ট্রান্সফরমারের ক্ষেত্রে স্কোয়ার কোর ইউজ করা হবে। স্কোয়ার কোর মানে হচ্ছে তার দুদিককার ডাইমেনশনই এদিকেও এ হলে ওদিকেও এ, এটা হয় স্কোয়ার কোর। তাহলে এ জিআই সমান আমরা কি লিখতে পারি? এ জিআই সমান আমরা লিখে দিতে পারি যে এ স্কোয়ার। এ জিআই সমান লিখে দিতে পারি এ স্কোয়ার। তাহলে এ জিআই সমান যদি এ স্কোয়ার হয়, তাহলে সেখান থেকে আমরা এ এর ভ্যালুটাকে ক্যালকুলেট করে দিতে পারবো। এ সমান হয়ে যাবে রুট ওভার অফ এ জিআই। এ সমান হয়ে যাবে রুট ওভার অফ এ জিআই। এইভাবে আমরা আমাদের যে কোরটা হবে, সেই কোরের উইডথ আমরা ক্যালকুলেট করে নিতে পারবো। কোরের উইডথ আমরা ক্যালকুলেট করে নিতে পারবো এই পদ্ধতিতে। এবার এখানে কি ধরনের কোর ইউজ করা হয়? এখানে হচ্ছে এই জেনারেলি ল্যামিনেশনস যেগুলো ইউজ করা হয় স্মল রেটিং ট্রান্সফরমারের ক্ষেত্রে, ইআই টাইপ। ইআই টাইপ কাকে বলছে? এই দেখো, এটা হচ্ছে একটা ই এর মতো, এটা হলো একটা ইংরেজির ই অক্ষরের মতো, আর উপরে হলো আই। এরকম ই আর আই পরপর সাজিয়ে সাজিয়ে বানানো যেতে পারে, অথবা এরকম একটা ইউ আর এরকম একটা টি, এদেরকেও পরপর সাজিয়ে সাজিয়ে করা যেতে পারে। এটা হচ্ছে টি ইউ টাইপ, আর এটা হচ্ছে একটা শুধুমাত্র ই টাইপ। পরপর ই কে সাজিয়ে সাজিয়েও করা যেতে পারে। একবার একটা ই এরকম করলো, তার উপরে আর একটা উল্টানো ই করে দিল, এরকম করে এরকম, মানে এটা
করা যেতে পারে, ই টাইপ ইনসুলেশনও, ই টাইপ ল্যামিনেশনসও ইউজ করা যেতে পারে। তো 3 রকম ভাবে এটা করা যেতে পারে, যেটা যে চুজ করবে। ইআই টাইপ চুজ করা যেতে পারে, টিইউ টাইপ চুজ করা যেতে পারে, বা ই টাইপ ল্যামিনেশনসও চুজ করা যেতে পারে। এ তো গেল আমাদের কোরের ডিজাইনটা। আর ওয়াইন্ডিং ডিজাইন কি করে হবে? ওয়াইন্ডিংটা সিলেবাসের মধ্যে কি আছে এবার দেখে নিই। ওয়াইন্ডিং ডিজাইনটা আছে। তো ওয়াইন্ডিং ডিজাইন করবার সময় কি করে করবে? দেখো এখানে আমাদের ট্রান্সফরমার তো আছে, বলে দেওয়া আছে তার ভোল্ট অ্যাম্পিয়ার রেটিং বলে দেওয়া আছে, ট্রান্সফরমার বলে দেওয়া আছে, এবং ট্রান্সফরমারের ভোল্ট অ্যাম্পিয়ার রেটিং যেটা আছে ভিএ রেটিং বলে দেওয়া আছে, ট্রান্সফরমারের এফিসিয়েন্সি দেওয়া আছে, ভোল্ট অ্যাম্পিয়ার রেটিং দেওয়া আছে। ঠিক আছে, সবই দেওয়া থাকবে। এখন এটা যদি দেওয়া থাকে, সেখান থেকে আমাদের কি ক্যালকুলেট করা যেতে পারে? ভোল্ট অ্যাম্পিয়ার রেটিং যেখানে দেওয়া আছে, তাহলে কারেন্ট ইন দা প্রাইমারি কারেন্ট ইন দা প্রাইমারি ওয়াইন্ডিং, এটা অ্যাকচুয়ালি একটু ভুল লেখা আছে, এখানে ইটা ইন্টু ভিপি হবে। ঠিক আছে, এখানে যেটা হচ্ছে ট্রান্সফরমারের ভোল্ট অ্যাম্পিয়ার যেটা, এটা হচ্ছে আউটপুট ভোল্ট অ্যাম্পিয়ার। তো ট্রান্সফরমারে যেটা বলে দেওয়া আছে আউটপুট ভোল্ট অ্যাম্পিয়ার, তাহলে ট্রান্সফরমার এরকম একটা ট্রান্সফরমারের আমাদের ইনপুট আছে এবং আউটপুট আছে। এখন আমাদের ইনপুটের দিক ধরলাম, এই দিকটা হলো ইনপুট, এই দিকটা হলো ইনপুটের দিক, অ্যান্ড ওই দিকটা হলো আমাদের আউটপুটের দিক। ঠিক আছে, এই দিকটা হলো ইনপুট, এই দিকটা হলো আউটপুট। এখন আউটপুটের দিকটার ভোল্ট অ্যাম্পিয়ারটা বলে দেওয়া আছে। ভোল্ট অ্যাম্পিয়ার যদি আউটপুটের দিকের বলে দেওয়া থাকে, আমাকে ইনপুটের দিকের কারেন্ট কি করে বার করতে হবে? ইনপুটের দিকের যে কারেন্ট সেটা হচ্ছে আইপি, ইনপুট কারেন্ট বোঝানোর জন্য আই এবং প্রাইমারি বোঝানোর জন্য পি লেখা হয়েছে। তো প্রাইমারি কারেন্ট যেটা আছে সেটা কিভাবে বার করবো না, ভোল্ট অ্যাম্পিয়ার যেটা দেওয়া আছে, আউটপুট ভোল্ট অ্যাম্পিয়ার। জেনারেলি ট্রান্সফরমারের মধ্যে আমাদের ইনপুট অ্যান্ড আউটপুট ভোল্ট অ্যাম্পিয়ার আমরা সমানই ধরি, কিন্তু ট্রান্সফরমারের তো একটা এফিসিয়েন্সি আছে, আউটপুট যেটা হচ্ছে তাকে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে আমরা ইনপুটের ভোল্ট অ্যাম্পিয়ারটা পেয়ে যাব। তাহলে ভিএ যেটা আছে তাকে যদি ইটা দিয়ে ভাগ করি, অর্থাৎ এফিসিয়েন্সি দিয়ে ভাগ করি, আমরা ইনপুটের দিকের ভোল্ট অ্যাম্পিয়ার পেয়ে যাব। আর ইনপুটের দিকের যে ভোল্টেজ সেটা যদি ভি সাফিক্স পি হয়, সেটা যদি ভি সাফিক্স পি হয়, তাহলে এই ইনপুটের দিকে যে ভোল্ট অ্যাম্পিয়ার অর্থাৎ ভিএ বাই ইটা, একে যদি আমরা আরো ভিপি দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা যেটা পেয়ে যাব সেটা হলো ইনপুটের দিকে বা প্রাইমারির দিকে কারেন্টটা, আইপির ভ্যালুটা আমরা পেয়ে যাব। এইভাবে আমরা ইনপুটের দিকে অর্থাৎ প্রাইমারি সাইডের কারেন্ট ক্যালকুলেট করে নিতে পারবো। আর কারেন্ট যখন ক্যালকুলেট করে নেব, কারেন্ট ক্যালকুলেট করে নেওয়ার পরে আমাদের হচ্ছে কারেন্ট ডেনসিটি, আমরা জানি কারেন্ট ডেনসিটি একটা দেওয়া থাকবে। কারেন্ট ডেনসিটিটাকে এখানে ডেল্টা পি দ্বারা ডিনোট করা হয়েছে। তাহলে কারেন্ট ডেনসিটি যদি ডেল্টা পি হয়, প্রাইমারি কন্ডাক্টরের যে কারেন্ট ডেনসিটি সেটা যদি ডেল্টা সাফিক্স পি হয়, তাহলে এরিয়া কত হবে? আমরা জানি এরিয়া অফ দ্য প্রাইমারি কন্ডাক্টর ইজ ইকাল টু হচ্ছে কারেন্ট ইন দ্য প্রাইমারি কন্ডাক্টর আইপি ডিভাইডেড বাই ডেল্টা পি, মানে কারেন্ট ডেনসিটি। কারেন্টকে কারেন্ট ডেনসিটি দিয়ে ভাগ করলে এরিয়া বেরিয়ে চলে আসবে। এইভাবে যে এরিয়াটা বেরিয়ে আসবে এপি, এটা হলো প্রাইমারি কন্ডাক্টর যেটা আমরা ইউজ করেছি তাদের এরিয়া, তাদের ক্রস সেকশনাল এরিয়া। এটা আমরা প্রাইমারি কন্ডাক্টর এরিয়া পেয়ে গেলাম। একইভাবে যদি সেকেন্ডারির আমাদেরকে ক্যালকুলেট করতে হয়, সেকেন্ডারির ক্ষেত্রে আমরা কি করব? সেকেন্ডারির ক্ষেত্রে হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার যেটা আছে
তাকে সেকেন্ডারি ভোল্টেজ দিয়ে ভাগ করে দেব, তাহলে সেকেন্ডারি কারেন্ট পেয়ে যাব। এখানে আর ইটা দিয়ে ভাগ করার প্রয়োজন নেই। সেকেন্ডারির ক্ষেত্রে আর ইটা দিয়ে ভাগ করব না, কারণ কি সেকেন্ডারিটা তো এই দিকটায়, এবং ভোল্ট অ্যাম্পিয়ার যেটা বলা আছে এটা তো আউটপুট ভোল্ট অ্যাম্পিয়ারই বলা আছে, সুতরাং আর ইটা দিয়ে ভাগ করার প্রয়োজন নেই। ভোল্ট অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই ভিএস অর্থাৎ সেকেন্ডারি ভোল্টেজ, সেইটা ইজিক্যাল টু আমরা ডাইরেক্টলি লিখে দেবো, এটাই হলো আমাদের আইএস অর্থাৎ সেকেন্ডারি কারেন্ট। এবং সেকেন্ডারি কারেন্ট যদি আইএস হয় তাহলে, এবং সেকেন্ডারি কারেন্ট ডেন্সিটি সেটা যদি ডেল্টা এস হয়, তাহলে আমাদের এএস যেটা হবে অর্থাৎ সেকেন্ডারি কন্ডাক্টরের ক্রস সেকশনাল এরিয়া, সেটা হয়ে যাবে কত, আইএস ডিভাইডেড বাই ডেল্টা এস, আইএস ডিভাইডেড বাই ডেল্টা এস। এবং এক্ষেত্রে যেটা আরেকটা জিনিস, যে প্রাইমারিতে কতগুলো টার্ন আমরা ইউজ করব সেটা একটা জিনিস বলা হয়নি। প্রাইমারিতে হচ্ছে আমাদের এপি, এপি যেটা হয়েছে এটা কি, এটা হলো আমাদের কন্ডাক্টর, কন্ডাক্টরের ক্রস সেকশনাল এরিয়া, প্রাইমারি কন্ডাক্টর যেটা আছে তাদের এরিয়া এপি, এপি সমান হচ্ছে আমাদের আইপি ডিভাইডেড বাই ডেল্টা পি, এটা আমরা পেয়েছিলাম। এখন টোটাল কতগুলো টার্মস আমাদের প্রাইমারিতে থাকবে, টোটাল নাম্বার অফ টার্মস ইন দ্য প্রাইমারি, নাম্বার অফ টার্মস ইন দ্য প্রাইমারি সেটাকে আমরা লিখতে পারি টিপি, নাম্বার অফ টার্মস ইন দ্য প্রাইমারি সেটা হচ্ছে টিপি। টিপি সমান কত হবে, আমরা অলরেডি জানি যে টার্নস পার ভোল্ট বলে দেওয়া আছে। টার্নস পার ভোল্ট আমরা প্রথমেই এই ডিজাইন করবার স্মল ট্রান্সফরমার ডিজাইনের শুরুতেই টিই বলে একটা প্যারামিটার ক্যালকুলেট করেছি, বা একটা প্যারামিটার আমরা টেবিল থেকে নিয়ে নিয়েছি, টার্নস পার ভোল্ট। এটা মানে কি, টার্নস পার ভোল্ট। তাহলে যদি আমাদের ভোল্ট জানা থাকে, প্রাইমারির ভোল্টেজ কত আমাদের জানা থাকে, আর টার্নস পার ভোল্ট যদি জানা থাকে, তাহলে এই টিপি অর্থাৎ নাম্বার অফ টার্নস ইন দ্য প্রাইমারি আমরা কি করে লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি ভিপি অর্থাৎ প্রাইমারি ভোল্টেজ মাল্টিপ্লাইড বাই টিই, টিপি সরি ভিপি অর্থাৎ প্রাইমারি ভোল্টেজ মাল্টিপ্লাইড বাই টিই, টার্নস পার ভোল্ট তাকে যদি ভোল্টেজ দিয়ে গুণ করি তাহলেই তো টার্নের সংখ্যাটা পেয়ে যাব, অর্থাৎ টিপিটা পেয়ে যাব। তাহলে এইভাবে আমরা টিপি অর্থাৎ নাম্বার অফ টার্নস ইন দ্য প্রাইমারি এইভাবে ক্যালকুলেট করে নিতে পারবো। যদি আমাদের টিইটা জানা আছে এবং ভিপিটাও জানা আছে, তাহলে ভিপিকে টিই দিয়ে গুণ করলেই নাম্বার অফ টার্নস ইন দ্য প্রাইমারি পেয়ে যাব। আর নাম্বার অফ টার্নস পেয়ে গেছি, এরিয়া অফ দ্য প্রাইমারি কন্ডাক্টর সেটাও জানি, তাহলে এরিয়াকে যদি নাম্বার অফ টার্নস দিয়ে গুণ করে দিই তাহলে হচ্ছে টোটাল কতটা এরিয়া ওই টার্নগুলো অকুপাই করেছে সেটা পেয়ে যাবে। তাহলে টোটাল এরিয়া অফ দ্য প্রাইমারি কন্ডাক্টর কত হবে, টোটাল এরিয়া হবে এপি ইন্টু টিপি, টোটাল এরিয়া অফ দ্য প্রাইমারি কন্ডাক্টরস। টিপি ইন্টু এপি, এর মধ্যে টিপিটা কিভাবে বার করবো ওটা বলে দিলাম, যে ভিপি হচ্ছে প্রাইমারি ভোল্টেজ, তাকে টার্নস পার ভোল্টেজ দিয়ে গুণ করে দাও, তাহলেই হচ্ছে টিপিটা পেয়ে যাবে। টিপিকে এপি দিয়ে গুণ করলে টোটাল এরিয়া অফ দ্য প্রাইমারি কন্ডাক্টর সেটাও পেয়ে যাবে। এটা হয়ে গেল আমাদের প্রাইমারির ক্ষেত্রে। আর সেকেন্ডারির ক্ষেত্রে কি হবে, সেকেন্ডারির ক্ষেত্রে আমি আরেকবার এখানে লিখি, সেকেন্ডারির ক্ষেত্রে হচ্ছে আমাদের সেকেন্ডারি কারেন্ট আমরা বার করবো আইএস, আইএস সমান আমরা কত জানি না, ভিএ অর্থাৎ ভোল্ট অ্যাম্পিয়ার বাই হচ্ছে আমাদের সেকেন্ডারি ভোল্টেজ অর্থাৎ ভিএস। অলরেডি আমরা ডেল্টা এস জানি আমাদের কারেন্ট ডেন্সিটি, তাহলে এরিয়া অফ দ্য সেকেন্ডারি কন্ডাক্টর এএস, এটা কত হবে, এএস সমান হয়ে যাবে আইএস অর্থাৎ সেকেন্ডারি কারেন্ট ডিভাইডেড বাই ডেল্টা এস, এই হয়ে যাবে আমাদের সেকেন্ডারি কন্ডাক্টরগুলোর এরিয়া। এখন সেকেন্ডারি কন্ডাক্টরের এরিয়া তো হয়ে গেল, সেকেন্ডারিতে নাম্বার অফ টার্নস কত হবে, নাম্বার অফ টার্নস ইন দ্য সেকেন্ডারি টিএস, সেইটা সমান হয়ে যাবে যে টার্নস পার ভোল্ট অর্থাৎ টিই, যেটা টার্নস পার ভোল্ট একদম শুরুতেই আমরা ডিসাইড করেছি, মাল্টিপ্লাইড বাই
হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজ অর্থাৎ ভিএস, টিই ইন্টু ভিএস, টার্নস পার ভোল্ট ইন্টু ভোল্টেজ, তার মানে ভোল্টেজ ভোল্টেজ কেটে যাবে, শুধু পড়ে থাকবে কত টার্নস, অর্থাৎ সেকেন্ডারি টার্নসের সংখ্যা এইটা। এখন সেকেন্ডারি টার্নসের সংখ্যা যদি এটা হয়, সেকেন্ডারি কন্ডাক্টর এরিয়া কতটা অকুপাই করবে? সেকেন্ডারি কন্ডাক্টর অকুপাইড এরিয়া occupies an area of, এক একটা টার্নের কতটা এরিয়া অকুপাই করছে, মানে ক্রস সেকশনাল এরিয়া তো এস, আর টিএস সংখ্যক টার্ন আছে, তাহলে টোটাল এরিয়া কত অকুপাই করছে, টিএস ইন্টু এস। এই করে আমরা সেকেন্ডারি কন্ডাক্টরের টোটাল এরিয়াটা পেয়ে যাব। কিন্তু এক্ষেত্রে একটু আমাদেরকে অ্যাকচুয়ালি যেটা করতে হবে, সেকেন্ডারি কন্ডাক্টরের টিএসটা আমরা এই শুধুমাত্র এই টিএস নেব না, এর সঙ্গে আমরা 5%, মানে অ্যাকচুয়ালি যেটা আমরা টিএস নেব সেটা হচ্ছে এই টিই ইন্টু ভিএস করে যেটা পাচ্ছি তার সঙ্গে আমরা 1.05 গুণ করে দেবো। আমরা টার্নসটা একটু বেশি নেবো, এই 1.05টা গুণ করলাম কেন? 1.05 গুণ করলাম এই কারণেই যে আমরা আলটিমেটলি আউটপুট নেব হচ্ছে সেকেন্ডারি থেকেই, এবং এটাকে আমাদের কাজে লাগাতে হবে। এখন সেকেন্ডারিতে কতগুলো টার্ন আছে, সেই টার্নের জন্য তো ভোল্টেজের ড্রপ হচ্ছে, এবং ভোল্টেজের ড্রপ যে টার্নসগুলোর মধ্যে যে ভোল্টেজটা ড্রপ হয়ে যাচ্ছে, আলটিমেটলি ফাইনাল টার্মিনালে যেটা পৌঁছাচ্ছে সেটা যতটা পৌঁছানো উচিত ছিল তার থেকে কমে যাচ্ছে, কারণ টার্নগুলোর মধ্যে কিছুটা ভোল্টেজ ড্রপ হয়ে যাচ্ছে। তো যাতে আমরা যতটা ডিজায়ার্ড ভোল্টেজ টার্মিনালে পাই, তার জন্য আমাদেরকে সেকেন্ডারিতে টার্নের সংখ্যাটা 5% এক্সট্রা রাখতে হবে, তার জন্য এই 1.05 ফ্যাক্টরটা দিয়ে গুণ করতে হচ্ছে, এবং এইভাবে আমরা টিএসটাকে হিসাব করছি, এবং সেকেন্ডারি কন্ডাক্টরের অকুপাইড এরিয়া হয়ে যাচ্ছে। এবার টিএস ইন্টু এস লিখলে কোনো অসুবিধা নেই, কারণ টিএসটা অলরেডি আমরা লিখে দিলাম 1.05 দিয়ে গুণ করা আছে। টিএস ইন্টু এস এটাই হয়ে যাবে আমাদের সেকেন্ডারি কন্ডাক্টরের এরিয়া। তো এইভাবে আমরা প্রাইমারি কন্ডাক্টরের এরিয়া অ্যাজ ওয়েল অ্যাজ সেকেন্ডারি কন্ডাক্টরের এরিয়া দুটোই হিসাব করে নিলাম। এই দুটো কন্ডাক্টর এরিয়া হিসাব হয়ে গেল। তাহলে উইন্ডো এরিয়া কত হবে? উইন্ডো এরিয়া যেটা হবে, সেক্ষেত্রে আমাদেরকে ধরতে হবে স্পেস ফ্যাক্টর বলে একটা ফ্যাক্টরকে আমাকে কনসিডার করতে হবে। স্পেস ফ্যাক্টর মানে এটা কি? স্পেস রিকোয়ার্ড ফর প্রাইমারি ওয়াইন্ডিং ইজ ইকাল টু, দেখে নেওয়া যাক কত, টিপি ইন্টু এপি, যেটা আমাদের এরিয়া বেরিয়েছিল কন্ডাক্টরের এরিয়া, তাকে আবার স্পেস ফ্যাক্টর দিয়ে ভাগ করেছে। টিপি ইন্টু এপি বাই স্পেস ফ্যাক্টর অ্যাজ ওয়েল অ্যাজ স্পেস রিকোয়ার্ড ফর দ্য সেকেন্ডারি ওয়াইন্ডিং, মানে হচ্ছে টিএস ইন্টু এএস, যেটা এরিয়া ছিল তাকে আবার ভাগ করেছে স্পেস ফ্যাক্টর দিয়ে, তাহলে হয়ে যাচ্ছে স্পেস রিকোয়ার্ড ফর দ্য সেকেন্ডারি ওয়াইন্ডিং। এখন এই স্পেস ফ্যাক্টর ব্যাপারটা কি? স্পেস ফ্যাক্টর মানে হচ্ছে 0.8 ইন্টু ডি বাই ডি ওয়ান তার হোল স্কোয়ার, যেখানে ডিটা কি আর ডি ওয়ানই বা কি। ডি ওয়ান হচ্ছে ডায়ামিটার অফ দ্য বেয়ার কন্ডাক্টর, মানে আমরা এই যে ডায়ামিটার, এই যে বার করছি, এপি বার করছি, বা আমরা এই যে এএস বার করছি, আমরা যদি ধরি এগুলো হচ্ছে এক একটা রেক্ট্যাঙ্গুলার কন্ডাক্টর, বা এগুলো যদি আমরা একটা সার্কুলার কন্ডাক্টর ধরে নিই, তাহলে এই যে এপি বা এএস এদের সাপেক্ষে আমাদের কি বার হবে? এপি বা এএস এদের সাপেক্ষে আমরা এদের জন্য এক একটা আমরা ডায়ামিটার কনসিডার করতে পারি, তাই তো। এপি যদি আমাদের হয় একটা সার্কুলার কন্ডাক্টর, তাহলে এপি সমান আমরা লিখতে পারি তো যে π/4 ইন্টু, এপি সমান হচ্ছে π/4 ইন্টু, সাপোজ ধরলাম ডায়ামিটারটা হচ্ছে ডিপি, ডিপি স্কোয়ার, তাহলে ডিপি সমান এরকম করে একটা আমাদের বার হবে, ডিপি সমান বেরিয়ে যাবে আমাদের √4 ইন্টু এপি বাই পাই, এই করে আমাদের একটা ডায়ামিটার বেরিয়ে আসবে ডিপি। এই যে ডিপিটা বেরোলো, এটা হলো ডায়ামিটার। এখন এই ডায়ামিটারটা আমরা বেয়ার কন্ডাক্টরের জন্য বার করছি, কিন্তু কন্ডাক্টরকে যখন আমরা অ্যাজ এ ইউজ, মানে অ্যাজ এ কন্ডাক্টর যখন আমরা ট্রান্সফরমারের মধ্যে যখন আমরা ইউজ করছি কন্ডাক্টরটাকে, তখন আর বেয়ার হিসাবে তো আমরা ইউজ করবো না, তার উপরে আমরা পেপার ইনসুলেশন চাপিয়ে তবে আমরা সেটিকে ইউজ করবো। তো যখন আমরা এর উপরে আবার ইনসুলেশন চাপাবো, তখন তার ডায়ামিটার চেঞ্জ হয়ে যাবে, হবে তো। এমনি নর্মালি যদি ডায়ামিটার এইটুকু হয়, তার উপরে যদি আমি ইনসুলেশন চাপাই, ইনসুলেশন চাপালে ডায়ামিটারটা একটু তো বাড়বে, এদিকে একটু এদিকে একটু বাড়বে তো। তাহলে
ইনসুলেশন না চাপানো অবস্থাতে এখানে যেটা বলছে স্পেস ফ্যাক্টরের ডেফিনেশন, যে ইনসুলেশন না চাপানো অবস্থায় অর্থাৎ বেয়ার কন্ডাক্টর তার ডায়ামিটার হচ্ছে ছোট হাতের ডি, আর ইনসুলেশন জড়ানো অবস্থাতে ডায়ামিটার হচ্ছে ছোট হাতের D1। তাহলে এই যে D/D1 তার হোল স্কোয়ার, D/D1 মানে D/D1, ডিটা হচ্ছে বেয়ার আর D1টা হচ্ছে ইনসুলেটর জড়ানো অবস্থাতে, এই দুটোর রেশিও করে তার স্কোয়ার, তাকে আবার গুণ করছে 0.8 দিয়ে। তার ফলে যে ফ্যাক্টরটা পাচ্ছে এই ফ্যাক্টরটাকে বলা হচ্ছে স্পেস ফ্যাক্টর। এই স্পেস ফ্যাক্টর দিয়ে আমরা আমাদের যে এরিয়াটা হিসাব হয়েছিল আগে সেই এরিয়াগুলোকে ভাগ করতে হচ্ছে, তবে গিয়ে আমরা অ্যাকচুয়াল উইন্ডো এরিয়াটা ক্যালকুলেট করতে পারছি। এইভাবে আমাদের টোটাল যেটা উইন্ডো এরিয়া বেরোবে, এবং উইন্ডো এরিয়া রিকোয়ার্ড AW যেটা হচ্ছে সেটা হচ্ছে কি 1.2 ইন্টু উইন্ডো এরিয়া রিকোয়ার্ড ফর প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ওয়াইন্ডিং। এই যে প্রাইমারি ওয়াইন্ডিং এর জন্য এইটা বেরোলো, সেকেন্ডারি ওয়াইন্ডিং এর জন্য এইটা বেরোলো, এই দুটোকে যোগ করতে হবে, যোগ করে তাকে আবার 1.2 দিয়ে গুণ করতে হবে, তবে গিয়ে আমরা টোটাল উইন্ডো এরিয়াটা ক্যালকুলেট করতে পারবো। এই হলো টোটাল প্রসিডিওর ফর ক্যালকুলেটিং দ্য ডাইমেনশনস অফ এ স্মল ট্রান্সফর্মার আপ টু রেটিং অফ 1 kVA। তো এখানে একটা ডিজাইন প্রবলেম আছে, সেটা করলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। এখানে একটা ডিজাইন প্রবলেম দেখানো হচ্ছে। এখানে বলছে যে ডিজাইন এ সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার টু বি কানেক্টেড টু এ 230 ভোল্ট 50 হার্জ সাপ্লাই। দ্য ট্রান্সফর্মার ইজ টু ডেলিভার 3 অ্যাম্পিয়ার অ্যাট 50 ভোল্ট। মানে ট্রান্সফর্মার একটা বানাতে হবে, সেই ট্রান্সফরমারের প্রাইমারিতে 230 ভোল্ট দেবে, সেকেন্ডারিতে 3 অ্যাম্পিয়ার কারেন্ট বার হবে এবং 50 ভোল্ট আউটপুট ভোল্টেজ হবে। সেকেন্ডারি কারেন্টটা বলে দিয়েছে 3 অ্যাম্পিয়ার এবং আউটপুট ভোল্টেজ বলে দিয়েছে 50 ভোল্ট। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, 3 অ্যাম্পিয়ার কারেন্ট আর 50 ভোল্ট হচ্ছে রেটিং, ভোল্টেজ রেটিং। তাহলে এখান থেকে আমরা আউটপুট কারেন্ট পাচ্ছি, আউটপুট ভোল্টেজ পাচ্ছি, তাহলে আউটপুট ভোল্ট অ্যাম্পিয়ারটা পেয়ে যাবো 3 ইন্টু 50 মানে হচ্ছে 150 ভোল্ট অ্যাম্পিয়ার। এখানে আমরা 150 ভোল্ট অ্যাম্পিয়ার পেয়ে যাচ্ছি। এবার এখান থেকে আমাদের ডিজাইনটা ধরতে হবে। 150 ভোল্ট অ্যাম্পিয়ার মানে এই যে তালিকা দেখানো হয়েছিল, এই তালিকা থেকে দেখো 150 ভোল্ট অ্যাম্পিয়ারের সাপেক্ষে টার্নস পার ভোল্টেজ কত আছে, 4 আছে, অর্থাৎ টার্নস পার ভোল্ট এক্ষেত্রে হবে 4, টার্নস পার ভোল্ট এক্ষেত্রে 4 হয়ে যাবে। সেটা কিন্তু এইরকম বললো বলে হলো। এখন যদি এটা 150 ভোল্ট, এটা যদি 50 ভোল্ট আর 4 অ্যাম্পিয়ার আউটপুট বলতো, তখন ভোল্ট অ্যাম্পিয়ার কত হতো, 200 হতো, তখন কিন্তু টার্নস পার ভোল্ট আমাদের 3.5 হতো। এটা খেয়াল করবে, এখানে যেহেতু 150 ভোল্ট অ্যাম্পিয়ার হয়েছে তার জন্য টার্নস পার ভোল্ট 4 হয়েছে। ঠিক আছে, তো 4 এখান থেকে আমাদের হয়ে গেল, টার্নস পার ভোল্টটা পেয়ে গেলাম। টার্নস পার ভোল্ট যখন পেয়ে গেছি, আমাদের তারপরে রিলেশন যেটা ছিল φm, φm ইজিক্যাল টু আমরা দেখেছি 1/4.44 f ইন্টু টিই। সেই রিলেশন থেকে আমরা এফ এর ভ্যালু বসিয়েছি 50 এবং টি এর ভ্যালু 4, এটা বসিয়ে আমরা পেয়ে যাচ্ছি কত 1.125 মিলি ওয়েবার। 1.125 মিলি ওয়েবার হচ্ছে এটা। ঠিক আছে, এবার ফ্লাক্স ডেন্সিটির ভ্যালু, এটা ফ্লাক্সের ভ্যালু বেরিয়েছে। φm এর ভ্যালুটা কি করে বেরোলো সকলেই আশা করা যায় বুঝতে পেরেছো, আমি তাও এখানে একবার লিখে ফেলি। φm যেটা বার করেছে, φm একটু আগেই রিলেশনটা লেখা হয়েছে, φm ইজিক্যাল টু কত ছিল 1/4.44 ইন্টু টিই অর্থাৎ টার্নস পার ভোল্ট ইন্টু এফ। এখন এফ সমান হচ্ছে কত 50, এফ সমান তো 50, আর টিই সমান কত হয়েছে, টিই সমান হয়ে গেছে আমাদের, এখান থেকেই দেখলাম যে টিই সমান বেরোলো 4, তাহলে 4 গুণিত 50, এই করে দেখো কত আসে, এটা হয়ে যাবে এত ওয়েবার। এই ওয়েবারটা আমাদের কত আসছে 1.125 ইন্টু 10⁻³ আসছে, তাহলে এটাকে 1.125 মিলি ওয়েবার লেখা যেতে পারে। এই 1.125 মিলি ওয়েবার এটা আমাদের ফ্লাক্সের ভ্যালু বেরোবে।
এখন স্মল রেটিং এর ট্রান্সফরমারের ক্ষেত্রে জেনারেলি ফ্লাক্স ডেন্সিটি আমরা বিএম এর ভ্যালু 1 ওয়েবার পার মিটার স্কোয়ার কনসিডার করতে পারি। তাহলে এখানে ফ্লাক্স ডেন্সিটির ভ্যালু 1 ওয়েবার পার মিটার স্কোয়ার যদি আমরা কনসিডার করি, তাহলে ফাই এম জানি, ফাই এম হচ্ছে 1.125, এবং ফাই এম ইজিক্যাল টু আমরা কি জানি, ফাই এম ইজিক্যাল টু জানি হচ্ছে বিএম ইন্টু এআই, ফাই এম ইজিক্যাল টু বিএম ইন্টু এআই। এখন এআই তাহলে কত হবে, এআই সমান হয়ে যাবে ফাই এম এর ভ্যালু কত আছে 1.125 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই কত 1, এত মিটার স্কোয়ার, এত মিটার স্কোয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে 1.125 ইন্টু 10⁻³ মিটার স্কোয়ার। এত মিটার স্কোয়ার হচ্ছে আমাদের এআই, অর্থাৎ নেট আয়রন এরিয়াটা হচ্ছে। এখন নেট আয়রন এরিয়া যদি এটা হয়, তাহলে গ্রস আয়রন এরিয়া কত হবে, এজিআই কত হবে, এটাকে 0.9 দিয়ে ভাগ করতে হবে। সেটাই দেখো এখানে করেছে, এজিআই যেটা করেছে, এই যে নেট আয়রন এরিয়া যেটা বেরিয়েছিল 1.125 ইন্টু 10⁻³ তাকে 0.9 দিয়ে ভাগ করেছে, স্ট্যাকিং ফ্যাক্টর দিয়ে বেরিয়েছে 1.255 ইন্টু 10⁻+3, +3 বেরোবে না, এটা -3 হবে, মিস্টেক আছে, এত মিটার স্কোয়ার। ও আচ্ছা, এটা মিলিমিটার স্কোয়ারে লিখে দিয়েছে এবার, সরি, এটাকে মিলিমিটার স্কোয়ারে কনভার্ট করে দিয়েছে। এটাকে যদি আমরা মিলিমিটার স্কোয়ারে কনভার্ট করি তাহলে 1.125 ইন্টু 10⁻+6 দিয়ে ব্যাপারটা গুণ হবে, মানে -3 + 6 অর্থাৎ 10⁻+3 মিলিমিটার স্কোয়ার হয়ে যাচ্ছে। এইটা আমাদের এরিয়া বেরিয়ে যাচ্ছে, তাকে আবার স্ট্যাকিং ফ্যাক্টর দিয়ে ভাগ করলে গ্রস আয়রন এরিয়া বার হচ্ছে। গ্রস আয়রন এরিয়া যেটা বার হচ্ছে এরকম, এজিআই, এজিআই সমান হচ্ছে গ্রস আয়রন এরিয়া আমাদের এআই ডিভাইডেড বাই 0.9 করে বেরিয়ে আসছে। ঠিক আছে, তো 0.9 করে আমাদের এই এরিয়া গ্রস আয়রন এরিয়া বেরিয়ে যাচ্ছে, এবং সেই গ্রস আয়রন এরিয়া থেকে উইডথ যেটা বার হচ্ছে, উইডথ আমাদের আগেই বলেছি এখানে আমাদের রেক্ট্যাঙ্গেল স্কোয়ার কোর ইউজ করা হচ্ছে। স্কোয়ার কোর যেখানে ইউজ করা হচ্ছে সেখানে আমরা কি বলতে পারি, স্কোয়ার কোরের এক একটা সাইডকে যদি আমরা এ বলে ডিনোট করি, এক একটা সাইডের উইডথ যদি আমরা এ কনসিডার করি, এটাও এ এবং এটাও এ যদি হয়, তাহলে এ স্কোয়ার সমান কত, এ স্কোয়ার সমান হচ্ছে এজিআই। তাহলে এজিআই ইজিক্যাল টু এ স্কোয়ার, এজিআই সমান হচ্ছে এ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এর ভ্যালু ক্যালকুলেট করে ফেলতে পারছি, এবং এর ভ্যালু কত আসছে, √অফ এজিআই। এই করে দেখো, √অফ এজিআই করে আমাদের যেটা ভ্যালু আসছে, এখানে √টা দেওয়া হয়নি, এটা এখানে √, হবে একটা। তাহলে এজিআই এর ভ্যালু আসছে 35.4 মিটার হবে, মিলিমিটার হবে, মিলিমিটার স্কোয়ার হবে না, মিলিমিটার হবে অনলি। ওইভাবে আমরা এটার উইডথটাকে ক্যালকুলেট করতে পারি। তোমরা এটা করে দেখতে পারো। এই যে এআইটা বেরিয়েছিল, এআই কে 0.9 দিয়ে ভাগ করবে এবং তারপরে টোটাল জিনিসটাকে রুট করে দেবে। রুট করলেই যেটা হবে সেটা আমাদের ডাইমেনশনস গুলো, উইডথ গুলো বেরিয়ে যাবে। যে লিম্ব আছে সেই লিম্বগুলোর উইডথ বেরিয়ে যাবে। আমরা যদি ই টাইপ ইনসুলেশন ইউজ, ল্যামিনেশন ইউজ করি, তাহলে এরকম যদি ল্যামিনেশন ইউজ করি, এক্ষেত্রে আমাদের যে লিম্বস যেগুলো আমরা ইউজ করছি তাদের যে উইডথ সেগুলো আমরা ক্যালকুলেট করে ফেলতে পারছি, এ যেটা √অফ এজিআই করে। এখন এত কিছু করবার পরে নেক্সট যেটা কাজ সেটা হলো আমাদের প্রাইমারি ওয়াইন্ডিং ডিজাইন গুলো করতে হবে। প্রাইমারি ওয়াইন্ডিং, সেকেন্ডারি ওয়াইন্ডিং, সেগুলোর ডিজাইন কিভাবে হবে, প্রাইমারি এন্ড সেকেন্ডারি ওয়াইন্ডিং এর ডিজাইন কিভাবে করছে দেখো। প্রাইমারি ওয়াইন্ডিং এর ক্ষেত্রে প্রাইমারি কারেন্ট প্রথমে ক্যালকুলেট করছে, যেরকমটা বলেছিলাম, ভোল্ট অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই ইটা ইন্টু ভিপি। ইটা মানে হচ্ছে এফিসিয়েন্সি, এখানে এফিসিয়েন্সি ট্রান্সফরমারে বলে দেওয়া নেই, জেনারেলি কোয়েশ্চেন এটা বলে দেওয়া থাকবে। 0.92 এরা ধরেছে, 0.92 এখানে এফিসিয়েন্সি ধরা হয়েছে।
সেই এফিসিয়েন্সি ধরে প্রাইমারি কারেন্টের ভ্যালু বেরিয়েছে 150 ভোল্ট অ্যাম্পিয়ার বাই 0.92 হচ্ছে এফিসিয়েন্সি, আর 230 হচ্ছে প্রাইমারি ভোল্টেজ, 230 ভোল্ট প্রাইমারিতে দিয়েছে, তার জন্য প্রাইমারি কারেন্ট হচ্ছে 0.71 অ্যাম্পিয়ার। এখন প্রাইমারির যে কন্ডাক্টর তার কারেন্ট ডেন্সিটি ধরে নিচ্ছে 2.3 অ্যাম্পিয়ার পার মিলিমিটার স্কোয়ার। এই অ্যাম্পিয়ার পার মিলিমিটার স্কোয়ার 2.3 অ্যাম্পিয়ার পার মিলিমিটার স্কোয়ার এটা ধরে নিয়ে এখানে দেখো এরিয়াটা বার করেছে। এরিয়া কত এসছে, এই 0.71 ডিভাইডেড বাই 2.3, এটা করে এসছে 0.309 মিলিমিটার স্কোয়ার। এখন এটা যদি একটা সার্কুলার কন্ডাক্টর হয় তাহলে এরিয়া এপি সমান আমরা আগেই লিখেছি এরকম যে রিলেশনসটা আছে, এই রিলেশনস থেকে আমরা বলতে পারি যে এপি সমান কত, এরিয়া এপি ইজ ইকাল টু পাই বাই 4 ইন্টু ডিপি স্কোয়ার। যদি সার্কুলার কন্ডাক্টর হয় তাহলে ডিপি সমান রুট ওভার অফ 4 এপি বাই পাই। এই রিলেশনে তোমরা এই এপির ভ্যালুটাকে পুট করে দেখতে পারো, এপি যেটা এসছে 0.309 পুট করে দেখতে পারো যে ডায়ামিটার আসছে 0.626 মিলিমিটার। এইটা আমাদের বেয়ার কন্ডাক্টরগুলোর ডায়ামিটার আসছে। এখন আমরা যেহেতু ডিজাইন করছি সব ডায়ামিটার মানে যেরকম রাউন্ড একদম অ্যাপ্রক্সিমেট ফিগারে যেরকম আসছে সেই এক্স্যাক্ট ফিগারের কন্ডাক্টর তো অ্যাভেলেবেল নাও হতে পারে। কন্ডাক্টর তো আর সব ডায়ামিটারের জন্য অ্যাভেলেবেল হয় না, একটা নির্দিষ্ট কিছু ডায়ামিটারের জন্যই কন্ডাক্টর অ্যাভেলেবেল হয়। তাহলে 0.626 মিলিমিটার এই ডায়ামিটারের কন্ডাক্টর যদি না থাকে তাহলে বা এই এক্স্যাক্টলি এই ডায়ামিটারের যদি কন্ডাক্টর না থাকে তাহলে আমরা তার কাছাকাছি যেটা অ্যাভেলেবেল আছে সেটা আমরা চুজ করব, নিয়ারেস্ট স্ট্যান্ডার্ড যেটা আমাদের আছে। তো আমরা এর জন্য একটা আইএস টেবিল আছে, অ্যাজ পার আইএস ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড এখানে একটা টেবিল আছে, এনামেলড রাউন্ড কপার কন্ডাক্টর, এনামেলড রাউন্ড কপার কন্ডাক্টর তাদের জন্য এই টেবিলটা আছে। এই টেবিলে দেখো এখানে একটা এই যে কলম এখানে বলছে নমিনাল ডায়ামিটার কত, তারপরে ওভারঅল ডায়ামিটার, এবং সেখানে কভারিং ইউজ করা হয়েছে। যদি ফাইন কভারিং হয় মানে ইনসুলেশন যেটা জড়িয়েছে সেটা যদি খুব পাতলা হয়, তারপরে মিডিয়াম কভার হলে, থিক কভার হলে, এক্সট্রা থিক কভার হলে, যেটা যেরকম ইউজ করব। এখন আমাকে নমিনাল ডায়ামিটারটা খুঁজতে হবে। আমার এখানে বেরিয়েছিল কত, নমিনাল ডায়ামিটার বেরিয়েছিল 0.626। এখন আমি দেখছি এখানে 0.626 কি আছে এই তালিকাতে, দেখো 0.335, 375, 530, 560, 0.600, 0.630, তাহলে দেখো 0.626 কিন্তু নেই, কিন্তু তার কাছাকাছি একটা আছে, কাছাকাছি মানে এইটা আছে 0.630টা আছে এর কাছাকাছি, 0.626 এর খুব কাছাকাছি, তাহলে আমাকে এটাই নিতে হবে এই তালিকা দেখে। এবং এই তালিকা দেখে 0.630 যে আছে তার যদি আমরা মিডিয়াম কভার ইউজ করি, জেনারেলি আমরা মিডিয়াম কভার ইউজ করব, ফাইন করব না মানে থিকও করব না, তাহলে 0.707 কভার যুক্ত অবস্থাতে এটার হয়ে যাচ্ছে 0.707। এই তালিকা থেকেই আমি পাচ্ছি 0.630 অ্যান্ড 0.707। এই তালিকাটা অ্যাভেলেবেল থাকবে এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি, দেখো এটা এখানে ধরেছে এরা যে ইউজিং এনএমএল কন্ডাক্টর, যে আমাদের নিয়ারেস্ট স্ট্যান্ডার্ড কন্ডাক্টর হচ্ছে 0.630 mm এবং ইনসুলেটেড যে কন্ডাক্টর তার ডায়ামিটার হচ্ছে 0.707 mm। তাহলে বেয়ার কন্ডাক্টরের হচ্ছে 0.63 আর ইনসুলেটেড এর হচ্ছে 0.707। তাহলে ডি ইজ ইকাল টু 0.63 অ্যান্ড ডি1 ইজ ইকাল টু 0.707। তাহলে স্পেস ফ্যাক্টর কত হবে, 0.8 ইন্টু ডি বাই ডি1 তার হোল স্কোয়ার। সেখান থেকে স্পেস ফ্যাক্টরের ভ্যালুটাও পেয়ে গেলাম 0.635। এবার এরিয়া অফ দ্য প্রাইমারি কন্ডাক্টর এপি, এই 0.63টাকে ধরে যেটা আমরা এখন যেটা পয়েন্টস আগে যেটা পেয়েছিলাম 0.309, সেখান থেকে আমরা 0.626 mm পেয়েছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি তো 0.626 এর কন্ডাক্টর অ্যাভেলেবেল নেই, যেটা অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে 0.630। তাহলে সেই সাপেক্ষে আমাদের এপিটাও চেঞ্জ হবে। তাহলে 0.630কে কনসিডার করলে আমাদের এপির ভ্যালু নতুন কত হয়ে যাচ্ছে, 0.312 mm স্কোয়ার হয়ে যাচ্ছে। এবং নাম্বার অফ প্রাইমারি ওয়াইন্ডিং কত আছে, নাম্বার অফ প্রাইমারি ওয়াইন্ডিং টার্নস কত, টিপি, টিপি সমান আমরা জানি টিই ইন্টু ভিপি। টিইটা তো আমাদের 4 আছে আর ভিপিটা হচ্ছে প্রাইমারি ভোল্টেজ 230, তার জন্য 920 হয়ে যাচ্ছে। তাহলে টিপি ইন্টু ভিপি, এই করে আমরা টিপিটা পেয়ে গেছি, টিই ইন্টু ভিপি করে টিপিটা পেয়ে গেছি, প্রাইমারি টার্নস এর সংখ্যাটা পেয়ে গেছি।
প্রাইমারি টার্নসের সংখ্যা তার সঙ্গে প্রাইমারি কন্ডাক্টরের ক্রস সেকশনাল এরিয়া টিপি ইন্টু এপি এটাকে গুণ করে দিলাম, তাহলে হচ্ছে টোটাল প্রাইমারি কন্ডাক্টরের এরিয়া হয়ে গেল। এবং তাকে যদি আমরা স্পেস ফ্যাক্টর দিয়ে ভাগ করি তাহলে উইন্ডো স্পেস হুইচ ইজ রিকোয়ার্ড ফর দ্য প্রাইমারি ওয়াইন্ডিং সেটা পেয়ে যাবে। তাহলে সেই করে আমরা দেখো স্পেস ফ্যাক্টর যেটা আগে ক্যালকুলেট করলাম 0.635 সেটা দিয়ে ভাগ করে দিলাম, দিয়ে আসছে কত 452 mm²। এটা হলো এতটা উইন্ডো স্পেস আমাদের প্রয়োজন প্রাইমারি কন্ডাক্টরটাকে রাখবার জন্য। একইভাবে সেকেন্ডারির ক্ষেত্রেও সেকেন্ডারিতে কারেন্ট বলে দিয়েছে 3 অ্যাম্পিয়ার, সেকেন্ডারিতেও আমরা প্রাইমারিতে যেরকম কারেন্ট ডেন্সিটি 2.3 অ্যাম্পিয়ার পার mm² ধরেছিলাম, সেকেন্ডারিতেও ধরলাম 2.3 অ্যাম্পিয়ার পার মিটার²। এবং সেই ধরে আমরা পেয়ে যাচ্ছি যে এরিয়া কত হচ্ছে 1.3 mm²। এরিয়া অফ দ্য সেকেন্ডারি কন্ডাক্টর এটা 1.3 mm² পেয়ে যাচ্ছি। এবার 1.3 কি অ্যাভেলেবেল আছে, আমরা সেই তালিকা আবার দেখব। 1.3 কি অ্যাভেলেবেল আছে, দেখো এখানে 1.12 আছে, 1.18 আছে, 1.25 আছে, 1.320 আছে, বাট 1.3 কিন্তু নেই। তাহলে 1.3 যখন নেই তাহলে তার কাছাকাছি 1.320 আছে, এটাই নেব। 1.320 নেব এবং তার উপরে যদি আমরা ইনসুলেশন জড়াই, মিডিয়াম কভার করি, তাহলে এইটা ইনসুলেটেড কন্ডাক্টরের ডায়ামিটার কত হচ্ছে 1.420, এটাই নেব। 1.320 হচ্ছে বেয়ার কন্ডাক্টরের ডায়া অ্যান্ড ইনসুলেটেড কন্ডাক্টরের ডায়া হচ্ছে 1.420। এই দুটোকে আমরা কনসিডার করলাম। এই দুটোকে কনসিডার করে দেখো এখানে লেখা হলো 1. nearest standard conductor 1.32 mm and diameter of the insulated conductor 1.42 mm। তাহলে এখান থেকে আমরা স্পেস ফ্যাক্টর ক্যালকুলেট করে ফেলতে পারলাম 0.8 ইন্টু d/d1। ডি হচ্ছে আমাদের বেয়ার কন্ডাক্টর আর ইনসুলেটেড হচ্ছে 1.42। সেখান থেকে আমাদের স্পেস ফ্যাক্টর ফর সেকেন্ডারি 0.69 বার হলো। এবার আমরা নতুন করে আমাদের সেকেন্ডারি কন্ডাক্টরের এরিয়া বার করতে হবে, কারণ আমরা যেটা পেয়েছিলাম 1.285 এটা তো আর অ্যাভেলেবেল ছিল না, কারণ ওটা অ্যাভেলেবেল ছিল না বলে আমাদেরকে 1.32 যেটা অ্যাভেলেবেল আছে সেটা নিতে হয়েছে। সুতরাং সেই অনুযায়ী আমাদের এএসটাও চেঞ্জ হবে, π/4 ইন্টু 1.32 তার হোল স্কোয়ার দিয়ে এই করে আসছে 1.37 mm²। এবং নাম্বার অফ টার্নস ইন দ্য সেকেন্ডারি ওয়াইন্ডিং সেটা কত টিএস। টিএস সমান হচ্ছে ভিএস ইন্টু টিই। এই তো হচ্ছে, কিন্তু তার সঙ্গে 1.05 গুণ হবে, কারণ সেকেন্ডারিতে ভোল্টেজটা যাতে আমরা ঠিকমতো পাই টার্মিনালে, তার জন্য 5% টার্ন এক্সট্রা রাখা হয়, তার জন্য 1.05 দিয়ে গুণ করেছে। দিয়ে টিএস এর ভ্যালুটা দেখো এসছে 210। তাহলে এই যে টিএস এর ভ্যালু এলো, টিএস ইন্টু এএস এটা হচ্ছে টোটাল এরিয়া অকুপাইড বাই দ্য সেকেন্ডারি কন্ডাক্টরস, তাকে স্পেস ফ্যাক্টর দিয়ে ভাগ করে দিলে সেটা হচ্ছে উইন্ডো স্পেস কতটা প্রয়োজন ফর প্লেসিং দিস সেকেন্ডারি কন্ডাক্টর, সেটা আমরা পেয়ে যাচ্ছি, ওটা হলো 417 mm²। তাহলে প্রাইমারির জন্য হয়েছিল 452, সেকেন্ডারির জন্য হলো 417। এবং তাহলে উইন্ডো এরিয়া কত প্রয়োজন, উইন্ডো এরিয়া যেটা দরকার সেটা হচ্ছে এডাব্লিউ। এডাব্লিউ মানে হচ্ছে আমাদের 1.2 মাল্টিপ্লাইড বাই স্পেস রিকোয়ার্ড ফর প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি। মানে প্রাইমারির জন্য যতটা দরকার ছিল 452 প্লাস 417, এই দুটোকে যোগ করব এবং সেই যোগফলটাকে 1.2 দিয়ে গুণ করতে হবে, তবে গিয়ে আমরা আমাদের উইন্ডো এরিয়াটা পেয়ে যাব। দিয়ে উইন্ডো এরিয়া 1.2 ইন্টু এই করে পেলাম 1045 mm²। ঠিক আছে, 1045 mm²। এবার আমরা দেখবো যে উইন্ডো যেটা আমরা বানাচ্ছি সেই উইন্ডোর জন্য আমরা কি ধরনের এই যে ল্যামিনেশনস গুলোকে আমরা চুজ করতে পারি, সেই ল্যামিনেশনস গুলোর মধ্যে কোনটা চুজ করবো। আমরা ধরো ইআই টাইপ ল্যামিনেশনসটাকে নিয়েছি, আমরা কোনটা নিয়েছি, এই ফার্স্ট এডটাকে ইআই টাইপ ল্যামিনেশনসটাকে নিয়েছি, এইটা এই ল্যামিনেশন টাইপটাকে আমরা নিয়েছি। এর যে ডাইমেনশন সেই অনুযায়ী আবার কিছু তালিকা আছে, এই ডাইমেনশন অনুযায়ী আবার এই ডাইমেনশনটাকে আমরা একটু কপি করে দেখাই ডিটেলে।
এই যে এই ফিগারটা দেখতে পাচ্ছ, এই যে ফিগারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা ইআই টাইপ ল্যামিনেশন। এখন এই ইআই টাইপ ল্যামিনেশনের মধ্যে দেখো এই মাপগুলো কিন্তু ডিফাইন্ড। এই যে এই যে এখান থেকে এইটুকু অংশের দৈর্ঘ্য কত বলে দিচ্ছে, ক্যাপিটাল বি। এটার মাপগুলো কিন্তু এইরকম ভাবেই ডিফাইন্ড হবে। এটাকে ক্যাপিটাল বি বলেছে, এইটুকুটাকে কত বলেছে, এটুকু বলছে ক্যাপিটাল ডি। মাঝের যেটা সেন্ট্রাল আছে, মাঝের যে লিম্বটা, সেটাকে বলছে ক্যাপিটাল এ। মাঝের যেটা আছে সেটাকে বলছে ক্যাপিটাল এ। হ্যাঁ, দেখো এই যে ডাইমেনশনস গুলো, এগুলো কিন্তু ডিফাইন্ড আছে। যেমন এটা হচ্ছে আমাদের ডি, মাঝেরটা এ, এদিকেরটা এ, এদিকেরটা ডি, আবার নিচের এই অংশটুকু ই, উপরের এই অংশটুকু ই, আবার টোটালটা হচ্ছে ক্যাপিটাল সি। এরকম ভাবে এটাকে ডিফাইন করা হয়েছে। এবং এই দিকের যেটা ব্রেডথ, সেটাকে ক্যাপিটাল বি দ্বারা ডিনোট করা হয়েছে। তাহলে উইন্ডো অংশ কোনটা? এরকম যদি একটা ল্যামিনেশন পরপর থাক থাক করে সাজিয়ে সাজিয়ে বানানো হয়, পরপর যদি সাজানো হয় এরকম ল্যামিনেশন গুলোকে, তাহলে ভাবো উইন্ডো যেটা তৈরি হবে, সেই উইন্ডো কোথায় হবে? উইন্ডো এইটা, এটাই উইন্ডো, এটা উইন্ডো, এটা একটা উইন্ডো হবে। এরকম উইন্ডো তৈরি হবে। এবার এই যে উইন্ডো গুলো তৈরি হচ্ছে, এই যে উইন্ডো গুলো তৈরি হচ্ছে, তাদের মাপ কত হবে? এই উইন্ডোগুলোর যদি আমরা উইন্ডোর হাইট এবং উইডথ দেখি, তাহলে উইন্ডো কি আমরা দুটো ডাইমেনশন, তো দুটো জিনিস বলি। একটা উইন্ডো, ধরো আমি এইটুকু একটা উইন্ডো দেখাচ্ছি, তাহলে সেই উইন্ডোর হাইট কত? এইটা হচ্ছে এইচ ডাব্লিউ, এটাকে বলে কি, এইচ ডাব্লিউ বলে, হাইট অফ দ্য উইন্ডো। এবং এটাকে কি বলে? এটাকে বলা হয় উইডথ অফ দ্য উইন্ডো, ডাব্লিউ ডাব্লিউ, এটাকে বলা হয় ডাব্লিউ ডাব্লিউ। তাই তো, তাহলে এই দিকের এইটুকুটা অংশকে আমরা ডাব্লিউ ডাব্লিউ বলবো, আবার এই হাইট এটাকে বলবো এইচ ডাব্লিউ। তাহলে এখন ডাব্লিউ ডাব্লিউ সমান আমরা কি লিখতে পারি? ডাব্লিউ ডাব্লিউ সমান আমরা লিখতে পারি, দেখো এটা এখানে করেছে, ডাব্লিউ ডাব্লিউ সমান হচ্ছে বি মাইনাস এ মাইনাস টু ডি বাই টু। কেন? টোটালটা হলো বি, তাহলে এইখানে মাঝে একটা সবুজ রঙে দেখিয়েছে, এটা হলো ডাব্লিউ ডাব্লিউ। এখানে আর একটা ধরো সবুজ রঙে দেখালাম, এটা হলো ডাব্লিউ ডাব্লিউ। তাহলে টোটাল যদি আমরা লিখি ব্যাপারটাকে, টোটাল ডাইমেনশনসটাকে যদি লিখি, তাহলে এই টোটালটা হলো তো বি। তাহলে বি সমান এদিকে ডি আছে, এদিকে ডি হলো, ডি এর পরে একটা ডাব্লিউ ডাব্লিউ হলো, ডাব্লিউ ডাব্লিউর পরে আবার একটা এ হলো, এর পরে আবার একটা ডাব্লিউ ডাব্লিউ হলো, এরপরে এই যে আবার ডাব্লিউ ডাব্লিউ এখানে, প্লাস আবার একটা ডি হলো। সুতরাং এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি যে বি সমান হলো টু ডি প্লাস এ প্লাস টু ইন্টু ডাব্লিউ ডাব্লিউ, টু ইন্টু ডাব্লিউ ডাব্লিউ। তাহলে এখান থেকে আমরা ডাব্লিউ ডাব্লিউ সমান কত পেয়ে যাচ্ছি? ডাব্লিউ ডাব্লিউ সমান আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে বি মাইনাস টু বি মাইনাস এ ডিভাইডেড বাই টু। এখান থেকে আমরা, এটা হয়ে গেল ডাব্লিউ ডাব্লিউ, অর্থাৎ উইডথ অফ দ্য উইন্ডো, যেটা সেটা পেয়ে গেলাম। উইডথ অফ দ্য উইন্ডো আমরা এভাবে পেয়ে গেলাম। এবং যেটা হাইট অফ দ্য উইন্ডো যেটা হবে, হাইট, হাইট বলতে কোনটা? হাইট বলতে হচ্ছে এইটা, এইটা হলো হাইট। হাইট অফ দ্য উইন্ডো মানে তো এইটা। তাহলে এটাকে সমান কি লিখতে পারি? এইচ ডাব্লিউ। এটা যদি এইচ ডাব্লিউ হয়, তাহলে এইচ ডাব্লিউ সমান কি লেখা যায়? এইচ ডাব্লিউ, এটা হলো এখান থেকে এইটুকুটা এইচ ডাব্লিউ, উপরে কি আছে এখান থেকে এইটুকুটা, এইটুকুটা হচ্ছে ই,
আর নিচে কি আছে এখান থেকে এইটুকুটা, এটা হলো ই। তাহলে এইচ ডাব্লিউ প্লাস উপরের ই প্লাস নিচের ই, উপরের ই প্লাস নিচের ই, এই সবগুলোকে যোগফল করে কি পাচ্ছি, সি পাচ্ছি, সি। এই টোটালটা হচ্ছে সি, তাহলে এটা হলো সি। তাহলে এইচ ডাব্লিউ অর্থাৎ হাইট অফ দ্য উইন্ডো, এইচ ডাব্লিউ ইজ ইকাল টু হয়ে যাচ্ছে আমাদের সি মাইনাস টু ই, সি মাইনাস টু ই, এটা আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এইভাবে আমরা হাইট অফ দ্য উইন্ডো অ্যান্ড উইডথ অফ দ্য উইন্ডো দুটো ডাইমেনশনই কিন্তু পেয়ে যাচ্ছি। ইআই টাইপ ল্যামিনেশন যদি হয় তার ক্ষেত্রে এরকম ভাবে হচ্ছে। তো এখানে আমরা ইআই টাইপ ল্যামিনেশন ইউজ করেছি, এবং এই ইআই টাইপ ল্যামিনেশনের ক্ষেত্রে, এর ক্ষেত্রে আবার ইআই স্ট্যাম্পিং ইউজ করলে কত নাম্বার, এটা একটা আইএস অনুযায়ী এই তালিকা আবার বলে দেওয়া আছে। এই একটা তালিকা আবার অ্যাজ পার আইএস এরকম বলে দেওয়া আছে। ইআই স্ট্যাম্পিং এর জন্য বলা আছে, ইইউ স্ট্যাম্পিং এর জন্য বলা আছে, ইই স্ট্যাম্পিং এর জন্য বলা আছে। তো আমরা যদি ইআই ইউজ করি তার জন্য কত নাম্বারটা আমরা ইউজ করছি। আমরা যদি 30 নাম্বারটা করি তাহলে তার জন্য এ এর ভ্যালু কত, 30 নাম্বারটা করলে বা 31 নাম্বারটা করলাম, এ এর ভ্যালু হচ্ছে 7.5 ইঞ্চি, বি ইজিক্যাল টু 2.5/8 ইঞ্চি, মানে যেটা আমরা চুজ করব। এবার সেটা আমাদেরকে দেখতে হবে যে কোনটা চুজ করা যায়। যেমন এখানে যেটা করেছে এই প্রবলেমের ক্ষেত্রে এখানে হচ্ছে ফ্রম দ্য টেবিল 5.8 সিলেক্টিং নাম্বার 16, এই 5.8 টেবিল থেকে 16 নাম্বার স্ট্যাম্পিংটাকে ইউজ করেছে। 5.8 টেবিল, সেখান থেকে 16 নাম্বার স্ট্যাম্পিং, 16 নাম্বার স্ট্যাম্পিং মানে এইটা ইউজ করেছে। এবং এটাতে দেখো এর ভ্যালু কত আছে, এর ভ্যালু হচ্ছে 1.5 ইঞ্চ, বি এর ভ্যালু 4.5 ইঞ্চ, সি এর ভ্যালু হচ্ছে কত 3.3/4 ইঞ্চ, ডি এর ভ্যালু 3/4 ইঞ্চ, এন্ড ই এর ভ্যালু হচ্ছে 3/4 ইঞ্চ। এই ডাইমেনশনস গুলোকে চুজ করে নিয়েছে। এবার এই ডাইমেনশনস গুলোকে যদি আমি যদি এটাকে চুজ করি, এইটাকে যদি আমরা চুজ করি, তাহলে সেই চুজ করা তালিকা অনুযায়ী এখানে এগুলোকে ক্যালকুলেট করেছে। এ এর ভ্যালু হচ্ছে 1.5 ইঞ্চ, বি এর ভ্যালু 4.5 ইঞ্চ, সি এর ভ্যালু 3.3/4 ইঞ্চ, ডি এর ভ্যালু 3/4 ইঞ্চ, এন্ড ই এর ভ্যালু 3/4 ইঞ্চ। এই করে করে ডাব্লিউ যেটা উইডথ অফ ল্যামিনেশন সেটা বেরিয়েছে 3/4 ইঞ্চ, অ্যান্ড এইচ ডাব্লিউ অর্থাৎ হাইট অফ উইন্ডো সেটা বেরিয়েছে 2.1/4 ইঞ্চ। তাহলে হাইট বেরোলো, উইডথ বেরোলো। হাইট এবং উইডথকে গুণ করে দিলে এরিয়া বেরিয়ে যাবে, এরিয়া অফ দ্য উইন্ডো পেয়ে যাবো। এরিয়া অফ দ্য উইন্ডো কত বেরোচ্ছে, 3/4 ইঞ্চ উইডথ, আর হাইট হচ্ছে 2.1/4, দুটোকে গুণ করো, গুণ করলে 1.69 স্কোয়ার ইঞ্চ বেরোচ্ছে। এটা ইঞ্চিতে বেরিয়েছে। আর অলরেডি আমরা আগে উইন্ডো কনসিডার করে করে যেটা ধরেছিলাম সেখানে কত বেরিয়েছিল, 1045 mm²। এটা mm² ছিল, তাহলে mm² ইঞ্চিতে যদি নিয়ে আসা হতো তাহলে ইঞ্চিতে নিয়ে এলে হতো হচ্ছে 1.62 স্কোয়ার ইঞ্চ। কি করে নিয়ে আসতাম, মিলিমিটার স্কোয়ার থেকে আমরা জানি যে 1 ইঞ্চি সমান হচ্ছে 2.54 সেন্টিমিটার। তাহলে ওই পদ্ধতি দিয়ে আমরা এটাকে কনভার্ট করে নিতে পারতাম যে এটা 1045 mm² যেটা আছে সেটা ইঞ্চিতে করলে 1.62 স্কোয়ার ইঞ্চ হয়। তাহলে এখন যেটা আমরা এইরকম 16 নাম্বার স্ট্যাম্পিং ধরে যেটা পাচ্ছি, উইন্ডো এরিয়া 1.69 স্কোয়ার ইঞ্চ হচ্ছে। তাহলে এই যে 1.69 স্কোয়ার ইঞ্চ, এটা তো এর থেকে বেশি, মানে আমরা যেটা দরকার আমাদের মিনিমাম যতটা দরকার ওই কন্ডাক্টর গুলোকে রাখার জন্য তার থেকে তো বেশি। এবং খুব একটাও যে বেশি তা নয়, মোটামুটি কাছাকাছি। বেশি হতে হবে কিন্তু খুব বেশিও হওয়া উচিত নয়, তাহলে আনইউটিলাইজড থেকে যাবে স্পেস। সুতরাং আমাদের যা কনসিডার করা হয়েছিল সেটা ঠিক আছে, যেহেতু উইন্ডো এরিয়া যেটা আমরা হিসাব করে পাচ্ছি এই স্ট্যাম্পিং অনুযায়ী, আর যেটা আমাদের দরকার ওয়াইন্ডিং গুলোকে রাখার জন্য সেটা মোটামুটি কাছাকাছি আছে, এবং আমাদের উইন্ডো এরিয়া যেটা বেরিয়েছে সেটা যেটা দরকার তার থেকে বেশি আছে। সুতরাং আমাদের ডিজাইন যেটা কনসিডারেশন সেটা ঠিক আছে, এরকম ভাবে এটাকে অ্যাপ্রোচ করতে হবে। এবং এইভাবে এই টোটাল আমাদের উইন্ডো এরিয়াটা ক্যালকুলেটেড হবে। এবং উইডথ অফ দ্য সেন্ট্রাল লিম সেটা তো এ, উইডথ অফ দ্য সেন্ট্রাল লিম যেটা এ বলা হচ্ছে, ওটাকে দেখতেই পাচ্ছ এই ডাইমেনশন থেকে। উইডথ অফ দ্য সেন্ট্রাল লিম মানে মাঝের লিমটার উইডথ হচ্ছে এ, এটার ভ্যালু এই তালিকা থেকেই বলে দেওয়া আছে 16 নম্বর স্ট্যাম্পিং এর ক্ষেত্রে
এটা হচ্ছে 1.5 ইঞ্চ। তো এইভাবে টোটাল ডাইমেনশন ক্যালকুলেটেড হচ্ছে। তো স্মল ট্রান্সফরমারের ডিজাইনের এই একটা প্রবলেম ডিসকাস করা হলো। এটা তোমরা একটু ডিটেলে দেখবে, ঠিক আছে? এই দেখলে এটা খুব সহজেই বুঝতেও পেরে যাবে, প্রবলেম কিছু নেই। স্মল ট্রান্সফরমার ডিজাইন এইভাবে করা হয়ে থাকে। ঠিক আছে, আর কিছু টপিক বাকি আছে, আমি কি ওগুলো আজকে ইয়ে করে দেবো, কমপ্লিট করে দেবো? রেসপন্ড করবে? স্যার নেক্সট দিনই করাবেন। আচ্ছা, তাহলে কালকে তাহলে কমপ্লিট করে দেবো, ঠিক আছে? কাল রবিবার যদিও, কিন্তু টাইমও তো আর নেই। কালকে আমি ওই বাকি যেটুকু আছে ওয়াইন্ডিং ডিজাইন এবং ওয়াইন্ডিং এর যেটা ডিজাইন আছে আর কুলিং অফ ট্রান্সফরমার, এই স্মল পার্ট দুটো একটু আছে, ওগুলো কালকে দেখে নেবো, ঠিক আছে?